চাচ্ছি, কিংবা কিভাবে আপনি এটাকে উপলব্ধি করছেন? না, আমি খুব উদ্বিগ্ন, উৎকণ্ঠিত, এবং যা আলামত এগুলো তো ভালো নিশ্চয়ই নয়, এবং এটা গণতন্ত্রের জন্য শুভ নয়। আলামতগুলো কি? আলামত একটা হচ্ছে যে 5ই জানুয়ারি, যে জানুয়ারি নির্বাচনকে আমাদের পার্টি নির্বাচন বলেই মনে করে না, অবশ্য অন্যরা অন্যরকম মনে করতে পারেন, তা সেই দিনটিকে বিএনপি বলছিল যে এটা হলো কি বলে গণতন্ত্র হত্যা দিবস। আমরা অবশ্য প্রায় ওরকম ধরনের কথা বলি, আমরা বলি গণতন্ত্রের দিন থেকে বিদায় হয়ে গেছে। আর আওয়ামী লীগ এবং শাসক দলের সঙ্গে যারা যুক্ত তারা এটাকে বিজয় দিবস বলছে। ঠিক আছে, যার যা খুশি বলার অধিকার আছে, কিন্তু আমি উদ্বিগ্ন এই কারণে যে যার যা কথা বলার অধিকার কিন্তু প্রয়োগ করতে পারলো না। আমি বিএনপির মোটেই তার প্রতি সহানুভূতিশীল নই, কারণ বিএনপি একটি গণতান্ত্রিক দল বলেও আমার কাছে মনে হয় না। তাদের রাজত্বকালেও তারা গণতান্ত্রিক আচরণ করেনি, সে সম্পর্কে আমি বহু উদাহরণ দিতে পারি। কিন্তু তার মানে এই নয় যে তাদেরকে এটা সভা করতে দেওয়া হবে না, করতে দেওয়া হয়নি, প্রতিহত করা হয়েছে, প্রতিহত করা হবে কথা বলা হয়েছে। এবং বিএনপি প্রধানকে যেভাবে আটকে রাখা হলো, আবার বলা হচ্ছে ওরা অবরুদ্ধ নয়, এটা তো সত্যের অপলাপ হয়ে গেল। আপনি তালা মেরে রাখবেন, বালুর ট্রাক দিয়ে আটকে রাখবেন, আবার জনৈক মন্ত্রী যখন বলে তখন আমি বড় অসহায় বোধ করি। সত্যি কথা, যে বালুর ট্রাকটা রাখা হয়েছে তার ঘর বাড়ি মেরামত করার জন্য, লুঙ্গি পরে এসে তিনি এই কথা বললেন, এবং আরো বললেন যে এরপরে বা তিনি গামছা পরে আসবেন। এগুলো কোনো সভ্য আচরণ নয়। এগুলো আমাকে শঙ্কিত করে, আতঙ্কিত করে, উদ্বিগ্ন করে, এবং আর যাই হোক এর খেসারত দিতে হচ্ছে সারা দেশকে। গণতন্ত্র আজকে আর নাই, এইটি আমার সবচেয়ে উদ্বেগের কারণ। জি, আমাদের সঙ্গে আছেন সরকার দলীয় সংসদ সদস্য তারানা হালিম। আপনি কিভাবে দেখছেন এই গত 3 দিনের রাজনীতি, এবং রণ ভাই যেরকম বললেন নির্বাচন নিয়ে, গণতন্ত্র নিয়ে? আমি একটুখানি স্মরণ করতে চাই এবং অন্যদেরও স্মরণ করিয়ে দিতে চাই যে 2014 সালের জানুয়ারি এবং ডিসেম্বর যে মাসটা আমরা কাটিয়েছি সেটার দিকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের ভুলে গেলে চলবে না যে সে সময় কিন্তু পেট্রোল এবং ককটেলের আঘাতে 472 জন লোকের মৃত্যু ঘটেছে এবং 500টি স্কুল পুড়িয়ে দেওয়া হয়েছে, 22 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে হত্যা করা হয়েছে এবং 25,000 গাছ নিধন করা হয়েছে। ঋষিপাড়ার রমণীরা গণধর্ষণের শিকার হয়েছেন ভোট দেবার অপরাধে। এবং আমরা যদি আজকেও দেখি, আমি কিছুক্ষণ আগেই টিভিতে দেখলাম যে অভয়নগরে যেখানে সমস্ত বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল তাদের সাক্ষাৎকারগুলো কিন্তু প্রচার হচ্ছে। এবং শুধু সেটা নয়, শিবগঞ্জে পাওয়ার সাবস্টেশনগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, রেলের ফিশ প্লেট তুলে দিয়ে রেল দুর্ঘটনা ঘটানো হয়েছিল, এমনকি সচিবালয়ের পুলে যে গাড়িগুলো আছে সেগুলোকে লাগাতার ভাবে অগ্নিসংযোগ করা হয়েছিল, 400টি ছোট বড় দোকান যেখানে পবিত্র কোরআন শরীফ থাকে তা পুড়িয়ে ভস্মীভূত করা হয়েছিল। এটি ছিল কিন্তু গত বছরের একটি চিত্র। আরেকটা জিনিস আমি একটু স্মরণ করিয়ে দিই, এটা খুব বেশি সময়ের ঘটনা না, চট্টগ্রামকে আমরা এক্সাম্পল হিসেবে দেখি। চট্টগ্রামে বিএনপিকে কিন্তু সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। বিএনপির সেখানকার স্থানীয় নেতারা গিয়ে বলেছেন যে আমরা এখানে কোনো রকম অরাজকতা করব না, এবং তার পরিণতিটা কি হয়েছে দেখুন। সেখানে অরাজকতা হয়েছে, বিশৃঙ্খলা হয়েছে, শিবির এবং বিএনপির কর্মীরা মিলিতভাবে গাড়িতে অগ্নিসংযোগ করেছে। আমি যদি প্রশ্ন করি একটি রাষ্ট্রের দায়িত্ব কি, বৃহৎ দায়িত্ব হচ্ছে জনগণের জানমালে নিরাপত্তা বিধান করা, নাশকতা প্রতিহত করা। এখানে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি রাষ্ট্রকে সেই দায়িত্বটি পালন করতে দেব নাকি দেব না। কারণ আরেকটি বিষয় আমরা দেখি, আজকে আপনি প্রথম আলোর দ্বিতীয় পাতায় দেখুন গোয়েন্দা তথ্য, যদিও খুব ছোট করে এসছে, বড় করে আসলে দেশবাসী জানতে পারতেন। সেই গোয়েন্দা তথ্যগুলো কি বলা হয়েছে, আরেকটি শাপলা চত্বরের মতো ঘটনা ঘটানোর প্রস্তুতি চলছিল। বলা হয়েছে লাগাতার রাজপথে অবস্থান করার পরিকল্পনা ছিল, এবং এক্ষেত্রে আমি কোট করছি, এক্ষেত্রে জামায়াতে ইসলামীর সহায়তায় নাশকতা ও কিছু উগ্র ডানপন্থী সংগঠনের সহায়তায় নাশকতা। আরেকটু কোট করছি, তারেক রহমানের পরিকল্পনা, খালেদা জিয়ার বাস্তবায়ন। তো এই যে
বিষয়টি এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য আমরা যদি দেখি যে ওখানে কোন রকম নাশকতা করে সরকারের উপর দায় চাপানোর একটা পরিকল্পনা ছিল, তাহলে আমরা এই সিদ্ধান্তে কি আসতে পারি না যে একটি বৃহত্তর নাশকতা ঠেকাবার জন্য এবং একটি বৃহত্তর ঘটনা ঘটিয়ে সরকারকে একটা বিব্রতকর অবস্থায় ফেলে দেওয়ার জন্য যে তৎপরতা হয়েছিল তার সমস্ত গোয়েন্দা তথ্য কিন্তু এখানে প্রতিফলিত হয়নি। কারণ এটা খুবই কনফিডেন্সিয়াল একটি রাষ্ট্রের জন্য। একটা রাষ্ট্র কখনো গোয়েন্দা তথ্য প্রকাশ করতে পারে না। আপনারা ইউকিলিক্সে দেখেছেন যে তাকে মামলা মোকদ্দমা ফেস করতে হয়েছে এবং তাকে আপনার অ্যাসাইলামও সিক করতে হয়েছে, পলিটিক্যাল অ্যাসাইলাম। তো তাহলে এই যে ঘটনা পরম্পরা, এটা কি প্রমাণ করে না যে আমরা যেহেতু গোয়েন্দা তথ্যগুলো আমরা আপনাদের সবার সকলের সামনে প্রকাশ্যে তুলে ধরতে পারছি না, যে একটা কিছু বিশাল আকারের অরাজকতা নাশকতা ঘটতে যাচ্ছিল এবং তারা একরকম ভাবে অরাজকতা সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলে যে তাদেরকে নিরাপত্তা আমরা দিতে পারছি না। চট্টগ্রামে যেটা ঘটেছে সেই ঘটনা ঢাকায় ঘটতে দেওয়া যায়নি, ঘটতে দেওয়া হয়নি। চট্টগ্রামকে উদাহরণ হিসেবে দিতে হবে। আজকে চট্টগ্রামের পুলিশ অফিসার বলছেন চট্টগ্রামে সমাবেশ করতে দেওয়াটা আমাদের একটা ভুল ছিল। সো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। জি, অনেক ধন্যবাদ সাংবাদিক মাহফুজুল্লাহ। তারানা হালিম অনেক প্রসঙ্গের অবতারণা করেছেন, সেখানে পরে যাব। তার আগে একটা বলি যে আপনি যে শুরুতে যে কথাটা বলেছেন, যেটা রণ ভাই বললেন যে আলামতটা খুব শুভ নয় গণতন্ত্রের। কারণটা হচ্ছে যেই সমাজে জনগণ স্বাধীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে না পারে, সেই সমাজে গণতন্ত্র কখনোই প্রতিষ্ঠিত হয় না। 5ই জানুয়ারি নির্বাচন সম্পর্কে অনেক রকমের ব্যাখ্যা দাঁড় করানো যেতে পারে, কিন্তু 5ই জানুয়ারির নির্বাচনটি যে গ্রহণযোগ্য নির্বাচন নয়, এই কথাটি মোটা দাগে সবাই স্বীকার করেন। আওয়ামী লীগ হয়তো স্বীকার করেন না প্রকাশ্যে, কিন্তু আমি যদি পরিসংখ্যান দিয়ে দেখি তাহলে আওয়ামী লীগের সারা দেশে নিশ্চয়ই আওয়ামী লীগ এককভাবে সংখ্যাগরিষ্ঠ দল নয়। আওয়ামী লীগ সংখ্যালঘিষ্ঠ দল, মানে শতকরা 50 ভাগের নিচে হচ্ছে আওয়ামী লীগের সমর্থন। আর জানুয়ারি মাসটা যে কোনো কারণেই হোক, দুটি কারণে কলঙ্কিত হয়ে গেছে আমাদের রাজনৈতিক ইতিহাসে। এর একটি হচ্ছে 5ই জানুয়ারি নির্বাচন 2014, আরেকটি হচ্ছে 25শে জানুয়ারি 1975, যখন একদলীয় শাসনের মধ্যে আমরা প্রবেশ করেছিলাম। তখনও কিন্তু গণতন্ত্রকে আপনার উৎখাত করা হয়েছিল বা গণতন্ত্রকে সরিয়ে দেওয়া হয়েছিল বা বহুদলীয় গণতন্ত্রের কবর রচনা করা হয়েছিল। তো সেই বিষয়গুলো আমাদের সামনে আছে এবং সেই প্রেক্ষাপটে কিন্তু আমরা পুরো বিষয়টাকে দেখছি। এখন এখানে প্রশ্ন এসছে যে আপনার গোয়েন্দা তথ্য, এখন আমি কোন রাষ্ট্রের কোন গোয়েন্দা তথ্য দিয়ে আমি পুরো বিষয়গুলোকে বিচার করব, সেটা একটা বিচার্য বিষয়। যে গোয়েন্দা সংস্থার মাধ্যমে এগুলো আসে, সরাসরি বলি ডিজিএফআইয়ের কোনো রোল নাই অভ্যন্তরীণ রাজনৈতিক তথ্য সংগ্রহ করবা, কিন্তু আমাদের দেশে এটা হয়ে এসছে এবং এটা শুধু যে এই সরকারের আমলে হয়েছে তা না, অতীতেও হয়েছে। তারা নাহিম গোয়েন্দা তথ্যের কথা বললেন যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিরোধী দলের কর্মকাণ্ডের উপরে সরকারের এক ধরনের নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। তার নিশ্চয়ই মনে আছে আপনার মরহুম আব্দুল জলিল যখন ট্রাম্প কার্ডের কথা বলেছিলেন এবং তিনি যেই তখন যে জমায়েত করার কথা বলা হয়েছিল, তখনও কিন্তু সরকার, বিএনপি সরকার গোয়েন্দা তথ্যের বিনিময়ে কিন্তু সেখানে হস্তক্ষেপ করেছিল। এরকম বহু ঘটনা আছে যে সরকাররা কিভাবে গোয়েন্দা তথ্যগুলোকে ব্যবহার করে। কারণ আমাদের মতন দেশগুলোতে না, পৃথিবীর সব দেশে গোয়েন্দা সংস্থার একটা অন্যতম কাজ হচ্ছে সরকারকে, ক্ষমতাসীন সরকারকে বিভ্রান্ত করা। আমার ধারণা এটা সচেতন মানুষরা উপলব্ধি করবেন, সাধারণ মানুষরা এভাবে উপলব্ধি করেন না, কারণ তারা পুলিশ দেখলেই ভয় পান, আর পুলিশের যারা বাবা তাদেরকে তো আরো বেশি ভয় পাবেন। তারা না অনেক বুদ্ধিমান, তিনি আপনার অনেকগুলো পরিসংখ্যান এনেছেন। পরিসংখ্যান মানে ভালো জিনিস আলোচনার জন্য, তর্কের জন্য। আমি শুধু ছোট্ট একটা নিবেদন করব। তিনি বলেছেন যে 500 স্কুল পোড়ানো হয়েছে ওই সময়, মানে 2013 সালে, 14 সালে তো না, 2013 সালে। তো আমি একটু খুশি হব তিনি যদি আমাকে ওই 500 স্কুলের তালিকাটা দেন। কারণ এটা কেন বলছি এই কথাটা, যে আমি টেলিভিশন টক শোতে কোথাও শুনি 550, কোথাও শুনি 500 অধিক। আসলে ঠিক আছে, আমি তো কন্টেস্ট করি না, আমি বলছি যে আমি খুশি হব তালিকাটা পেলে, যে এই স্কুলের নামগুলি যদি আমি পাই। এটা আমার নিজের জ্ঞান বুদ্ধিটাকে বাড়ানোর জন্য আর কি, বাড়ানোর জন্য। কারণ টেলিভিশনের টক শোতে আমি কোথাও শুনি বা কাগজে দেখি, কোথাও বলা হয় 100 স্কুল, কোথাও বলা হয় 5,500, কোথাও বলে 500-এর অধিক। তারপরে যে গাছ 25,000 গাছ কাটা হয়েছে, 25,000 গাছ। আমি একটু পরিবেশের আন্দোলনের সঙ্গে কর্মী হিসাবে জড়িত বলে 25,000 গাছের যে
আয়তন হয় বা যে সংখ্যাটা হয়, যে পরিসংখ্যানটা হয়, এইটাও একটা খুব চোখে পড়বার মতো বিষয়। আপনি সারা বাংলাদেশ জুড়ে যদি 25,000 গাছ কাটেন একরকমের, কিন্তু সেই সময় তারা দাবি করেছেন যে যশোর সাতক্ষীরা ওই রাস্তায় নাকি সমস্ত গাছ কেটে ফেলা হয়েছে। কিন্তু যশোর সাতক্ষীরা রাস্তায় যারা যাবেন, এখন সফর করবেন, তারা দেখতে পারবেন যে এইটা কোনো ইয়ে না, আর কি, খুব গ্রহণযোগ্য না। কারণ আমরা রাজনীতিতে এই পরিসংখ্যানগুলো খুব বাদকে বাদ সবসময় বলে আসি, যে কারণে আমি আমার আলোচনায় কিন্তু কখনো পরিসংখ্যান সামনে আনি না। আর যে আলামতের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি বিরোধিতা থাকবে, আপনার বিরোধী পক্ষকে আপনি ঘায়েল করবার চেষ্টা করবেন। রাজনীতিতে এটা অস্বাভাবিক কোনো কিছু নয়, অগ্রহণযোগ্য কোনো কিছু নয়, কিন্তু ভাষাটা কোন পর্যায়ের হবে সেইটা একটা বিবেচনার বিষয়। আমি যদি পেছনে নাও যাই, এই যে অতি সম্প্রতি যে সমস্ত ভাষা ব্যবহার করা হয়েছে, নেরিকুত্তার মতো পেটাবো, দেখেন এটা কোনো ভদ্র ভাষা হতে পারে না। এইটি এক ধরনের ফ্যাসিবাদী মানসিকতার। লোটা কম্বল ধরে বের করে দিব দেশ থেকে। আরে লোটা কম্বল ধরে দেশ থেকে বের করে দিব কে বলছেন? বলছেন সেই ব্যক্তি যার পিছনে 5,000 লোকের সমর্থন নাই। তিনি বলছেন আরেকটা দলের প্রধান সম্পর্কে যার পিছনে বিভিন্ন হিসাবেই দেশের শতকরা 40% মানুষের সমর্থন আছে। এই যে রণভাই যেটা বললেন, আপনি বালুর ট্রাক নিয়ে গেছেন, আপনি ইটের ট্রাক নিয়ে গেছেন, নিয়ে আপনি বলছেন কিন্তু তার বাড়ি, বলেছিলেন পরিসংখ্যান উল্লেখ করেন না, 40% না বলছেন। পরিসংখ্যান হচ্ছে মোটা দাগে বলেছি। আমি তো বলি নাই যে 40 না 41 না 40 আমি মোটা দাগে বলেছি। দুই দলেরই প্রায় সমান সমান আমরা দেখেছি বিভিন্ন সময়, হয়তো 2-3 ভাগ বা 4-5 ভাগের বেশি তো ডিফারেন্স না দুই বড় দলের মধ্যে। সেই অর্থে না, আপনি যেহেতু মানে একবার সুনির্দিষ্টভাবে পরিসংখ্যান বলেছেন সেই জন্য বললাম। আপনি পেপার স্প্রে করলেন একজন বিরোধী রাজনৈতিক নেতা, যিনি যে দুজন নেতা বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করেন তাদের একজন, করে তাকে আহত করলেন। এবং এই পেপার স্প্রে ব্যবহার বিভিন্ন সময় নিষিদ্ধ হয়েছে। আমাদের দেশে হাইকোর্টে নিষেধাজ্ঞা আছে এটা ব্যবহারের উপরে। ওই যে 21-এর আমাদের শহীদ মিনারের শিক্ষক মানে আহত এবং মারা যাওয়ার পর থেকে এটার ব্যবহার সম্পর্কে, তারপর আপনি এটা ব্যবহার করলেন। এইটা ওখানে যখন ব্যবহার করেছে পুলিশ, এমন কোনো পরিস্থিতির ওখানে উদ্ভব হয় নাই যে ওখানে পেপার স্প্রে করতে হবে। আপনি বলছেন যে বিরোধী নেত্রী খালেদা জিয়া, ওনার কোনো ইয়ে নাই, চলাচলের উপর নিষেধাজ্ঞা নাই। আমি আজকে গিয়েছিলাম তার এখানে, ঢোকার সময় অনুমতি লাগে, বেরোনোর সময় অনুমতি লাগে। একবার ঢুকলে বলা হয় যে আপনি বেরোতে পারবেন না, তখন আবার অনুমতি লাগে, কারণ তালা বন্ধ করে রাখি গেটের মধ্যে। তা আমার প্রশ্ন হচ্ছে যে তিনি যদি স্বাধীনই হয়ে থাকেন, আমাকে জিজ্ঞাসা করেছিল অনেকে, তো আমি বললাম যে আমি তো জেল ভিজিটার হিসাবে ওখানে গিয়েছিলাম, কারণ জেল ভিজিট করতে অনেকে যায়, তো জেল ভিজিট করার জন্যই গিয়েছিলাম। তো তিনি যদি স্বাধীনই থেকে থাকেন, তো স্বাধীন থাকলে তার দরজার তালাটা খুলে দিলেই হয়। আপনি বলতে পারেন যে দরজার তালা তো উনি ভেঙে বেরোতে পারেন, তালাটা খুব ছোট, ইচ্ছা করলে ভেঙে ফেলা যায়, কিন্তু সেইটা তো কোনো ইয়ে হলো না, বক্তব্য হলো না। তো সেইটা আপনি তালা দিয়ে রেখেছেন কেন? ওনার ওই অফিসের সামনে যে রাস্তা, ওখানে আপনি গাড়ি নিয়ে চলাচল করতে পারবেন না। তো এইটা তো বলার, এখন হয়েছে কি টেলিভিশনের কল্যাণে সারা দেশের মানুষ ঘটনাগুলোকে দেখতে পান। এখন সেইখানে আপনি সেটাকে অস্বীকার করে অন্য একটা জিনিস চালানোর চেষ্টা করলে, হ্যাঁ আমাকে বোকা বানাতে পারবেন বা আপনাকে বোকা বানানো যাবে, কিন্তু সারা দেশের মানুষকে বোকা বানানো অনেক খুব কঠিন ধন্যবাদ ব্যাপার। মাহফুজুল্লাহ, আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে আছেন সাবেক তথ্য কমিশনার অধ্যাপক সাদেক হালিম। আপনি কিভাবে দেখছেন এই বর্তমান সময়কে? না, অবশ্যই আমরা তো একটু কিছুটা উৎকণ্ঠার মধ্যে দিয়ে যাচ্ছি, এবং এ ধরনের যে একটি ঘটনা ঘটতে পারে সেটা অবশ্য হয়তো বা অনেকের কাছে প্রত্যাশিত ছিল না। কারণ আমরা জানি যে আমরা আসলেই গণতন্ত্র মোনা, কিন্তু গণতন্ত্রের উপনীত হতে অনেক প্রতিবন্ধকতা থাকে। বিশেষ করে তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলির চরিত্রটা কিছুটা এই ধরনেরই আমরা যদি দেখি। কিরকম? যে ধরনের একটা টার্মোয়েলের মধ্যে দিয়ে যায় ডেমোক্রেসির যে প্র্যাকটিসটা, এটাকে স্টাবলিশ করতে হলে একটা টার্বুলেন্ট ওয়েদার থাকে সেটা। কিন্তু এখানে যে বিষয়টি নিয়ে আসছেন আমাদের রণ ভাই বলেছেন এবং মাহফুজুল্লাহ ভাই, যে ধরনের নির্বাচনটা হয়েছে গত 2014-তে, সেটা মানে ওনাদের কাছে গ্রহণযোগ্য ছিল না। কিন্তু এটা সাংবিধানিক একটি বাধ্যবাধকতার কারণেই কিন্তু আমাদের এই নির্বাচনটা হয়েছে। যদি নির্বাচনটা না হতো, যদি কোনো দলই নির্বাচনে না যেত বা অন্য কিছু আসতো, আমি জানি না ওনাদের কাছে সেটা গ্রহণযোগ্য হতো কিনা। আজকে আমরা যেখানে বসে আলোচনা করছি, মুক্ত মনে কথা বলছি, যে যার বক্তব্য তুলে ধরছি তথ্য উপাত্ত দিয়ে, সেটাও কিন্তু একটি আমাদের ব্যক্তি
চিন্তা চেতনা বহিঃপ্রকাশের একটি স্বাধীনতা আছে দেখেই আমরা এরকম একটি গণমাধ্যমে বসে কথাগুলো বলতে পারছি। এটা কি গণতন্ত্রের অংশ নয়? কোন কোন জায়গায় হয়তো বা আমাদের সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু এই সাংবিধানিক বাধ্যবাধকতা দিয়ে যে নির্বাচনটা হয়ে গেছে, তখন তো বিরোধী দলকে যারা আজকে তাত্ত্বিকভাবে না হলেও বাস্তবে তো সবচেয়ে বড় রাজনৈতিকভাবে তারা বৃহৎ একটি দল, তাদের তো অংশগ্রহণের জন্য সব ধরনের যে দলটি ক্ষমতাসীন হয়েছে তারা উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু আমরা দেখেছি যে সেই উদ্যোগগুলি তারা গ্রহণ করেননি এবং তারা তত্ত্বাবধায়ক না সর্বদলীয় এইসব ব্যাপারে তাদের যে বিতর্ক, তারা নির্বাচন কমিশন মানেননি, কোনো কিছু তাদের কাছে গ্রহণযোগ্য ছিল না। তো এখন যেখানে তারা আসলেন, যেটা একটা লক্ষণীয় ব্যাপার যে যদিও তারা এই সরকার মানেননি, এই নির্বাচন মানেননি, কিন্তু এই সরকারের অধীনেই যখন এই নির্বাচন কমিশন উপজেলা নির্বাচন করেছে তখন কিন্তু তারা আবার উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছে। যদিও উপজেলা নির্বাচন রাজনৈতিক লেভেলে বা ব্যানারে হয় না, কিন্তু আমরা জানি যে বাস্তবে আসলে রাজনৈতিক ব্যানারে উপজেলা এবং ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলি হয় এবং পৌরসভা নির্বাচনগুলোতে ওনারা অংশগ্রহণ করেছেন। কিন্তু সেখানে আসলে একটা দ্বৈততা চলে আসে যে কিভাবে আসলে তারা বিষয়টা দেখছেন। এখন যখন 1 বছরে উপনীত হচ্ছেন সেই জায়গায় ওনারা সভা সমাবেশ করতে চেয়েছেন এবং তারা না যে কথাটা বলেছেন, হ্যাঁ আমরা আবারও একটু মনে করিয়ে দিই যে আমরা আসলে যারা ছোটবেলায় আমরা দেখেছি পাকিস্তান, তখন আমরা শুনতাম যে গোয়েন্দা বাহিনী তথ্য নিয়ে কথাবার্তা হচ্ছে, সেই জায়গার একটা লিগেসি মনে হয় এখনো আমরা আমাদের মাথার মধ্যে ধারণ করি। কিন্তু এটাও তো সত্য যে সরকারের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলি বা সরকার প্রধান যিনি, তার কাছে তো একটা নিয়মতান্ত্রিক ভাবে কিছু তথ্য আসে এবং যখন এনারা আপনার সমাবেশটা করতে চেয়েছেন তখন কিছু তথ্য নিশ্চয়ই এসেছিল, সেটা কোন সোর্সে কিভাবে এসছে, একটা প্রক্রিয়ার মাধ্যমে এসছে, সেটাকে ধারণ করেই সরকার কতগুলো পদক্ষেপ নিয়েছে। কিন্তু সেই পদক্ষেপগুলো নেয়ার ব্যাপারটা তাদের উপরেই বর্তায়। সেখানে আমরা দেখেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় এক কথা বলছেন, তো আবার পুলিশের বক্তব্য আর এক রকম আসছে, উনি বলেছেন পুলিশ দেখবেন আমি না। সে জায়গায় আমাদের একটা ডিবেট চলে আসে যে তাহলে আসলে এখানে ক্ষমতাবানটা কে, এখানে কে আসলে অর্ডারটা দিচ্ছে। এই ধরনের কথাও কিন্তু এই 3 তারিখ থেকে শুরু হয়ে 3, 4, 5 আজকে 6 তারিখ চলে যে 7-এ পড়ে যাচ্ছি আমরা কিছুক্ষণের মধ্যে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ঘটনাগুলো। কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে থেকে আমাদেরকে অবশ্যই আমি মনে করি যে একটা বের হয়ে আসতে হবে, সে বের হওয়ার পথটি আসলে খোঁজা প্রয়োজন। জি, অধ্যাপক আমেনা হোসেন। ধন্যবাদ ফেরদৌস। আমি বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন এবং উদ্বিগ্ন হওয়ার আমার বিভিন্ন কারণ আছে। আমি কোনো স্ট্যাটিস্টিক্সে যাব না। আমি যে কথাগুলো বলতে চাচ্ছি সেগুলো হয়তো মনে হতে পারে যে একটু তাত্ত্বিক, বাট আমার মনে হয় যে বাংলাদেশ একটা ক্রিটিক্যাল জাংচারে দাঁড়িয়ে আছে যেখানে রাষ্ট্রের মূল চরিত্র নিয়েই আমাকে এখন চিন্তা ভাবনা করতে হচ্ছে যে আমি কি ধরনের রাষ্ট্রে বাস করছি। এবং প্রথমে আমি বলতে চাই, যেটা সাদেকা বললেন যে একটা গণতান্ত্রিক ধারা বহাল রাখার জন্যই নির্বাচনটা প্রয়োজন ছিল, কিন্তু সাদেকা আমি এটাও আপনাকে মনে করিয়ে দেব যে তখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে এটা একটা নিয়ম রক্ষার নির্বাচন, সে ধরনের কথা ওনার থেকেই এসেছিল। এবং আমি চাই যে যে আমাকে প্রতিনিধিত্ব করছে, আমি আমার নেতা নেত্রীদেরকে বিশ্বাস করতে চাই যে ওনারা যখন একটা কথা বলবেন সে কথাটা রাখবেন। একটা অ্যাকাউন্টেবিলিটি চাই আমি আমার গভর্নমেন্ট থেকে, যে আমাকে রুল করছে। গভর্নমেন্ট মানে তো গভর্নেন্সের সাথে তো রুলেরও তো শব্দটা তো আছে। এখন আমি বলবো না যে আমরা গভর্নেন্সে এখানে প্রজাতন্ত্র, আমরা অ্যাকচুয়ালি প্রজা, সেই পর্যায়ে এসে গেছে বাংলাদেশের জনগণ। সো এখানে আমার মনে হয় আমাদের অনেকগুলো ক্যাজুয়ালিটিস আছে। একটা তো হলো যে রাষ্ট্রের চরিত্র একেবারেই, এটাকে আমি লিবারাল ফ্যাসিজম বলতে পারি, আমি অথরিটেরিয়ানিজম বলতে পারি, আমি পরিবারতন্ত্র বলতে পারি, আমি পার্সোনালিটি কাল্ট বলতে পারি, আমি বিভিন্ন ব্যাখ্যা দিয়ে কিন্তু আমি তথ্য একেবারে তাত্ত্বিকভাবে প্রত্যেকটা আমার রাষ্ট্রকে আমি এখন বিশ্লেষণ করতে পারি, যেটা আমার মনে হয় এই জন্য কিন্তু আমরা স্বাধীনতার যুদ্ধ করিনি। আমাদের যেটা স্বাধীনতার চেতনা, ৭১-এর চেতনা, আমার মনে হয় আজকে আওয়ামী লীগ সেখান থেকে অনেক দূরে সরে গেছে। আমি বলছি না যে বিএনপি সেটার কাছে, আমি একেবারেই সেটা বলছি না। আমার মনে হয় আমাদের সাধারণ জনগণের কাছে দুটো দলেরই একটা ব্যাখ্যা দেওয়ার দরকার যে স্বাধীনতার সেই মূল মন্ত্রগুলা কোথায় চলে গেল, গণতন্ত্র কোথায় গেল,
এবং স্বাধীন মানে স্পিরিট যেটা ছিল যে স্বাধীনতা, সেটা কোথায় গেল? আর আমি তো এটা আপনাকে এই কথাটা বললামই যে আমি চাই যে আমাকে আমার প্রতিনিধিত্ব করছে তারা সত্য কথা বলছেন। আমরা টেলিভিশনে একটা জিনিস দেখছি, আমরা বিভিন্ন ধরনের বক্তব্য শুনছি, তো আমরা তো আর গোয়েবেলিয়ান যুগে বাস করছি না, এবং জনগণ তো বোকাও না। আচ্ছা, দ্বিতীয় একটা, সাদিকা বললেন যে আমরা যে কথা বলতে পারছি এটাও তো গণতন্ত্রের একটা অংশ। ট্রু, আই এগ্রি উইথ ইউ ফুললি। তো আমরা যে এত টক শো করছি, আপনি কি মনে হয় যে এটা কোনো ইনফ্লুয়েন্স হচ্ছে? যে আমরা কিন্তু সেই ক্রিটিক্যাল মাস সিভিল সোসাইটি এখনো ক্রিয়েট করতে পারিনি, মানে কোনো দলকেই আমরা কিন্তু ধাক্কা দিতে পারছি না। বরঞ্চ যেই জায়গাগুলো থেকে ধাক্কা আসতে পারে সেই ভয়েসেস গুলো আমরা দেখছি যখন সাইলেন্স করা হচ্ছে। যেমন এখানে ধরেন ধাক্কা আসতে পারতো একটা রাজনৈতিক দল থেকে বড়, কারণ আমাদের সেই শক্তি নেই। আমরা এখানে টেলিভিশনে দিনের পর দিন, বছরের পর বছর কথা বলে গেছে, কিন্তু আমরা দেখেছি কোনো কিছুই হয়নি। এবং সেই কারণে আমি বলছি যে ধরেন একটা বড়, মানে আমার কাছে খুবই অবাক লেগেছে জিনিসটা যে গভর্নমেন্ট এত বড় একটা মেজরিটি নিয়ে আছে, এখানে তো কোনো অপোজিশন নেই, কিন্তু গভর্নমেন্ট এমন ভাবে রিয়াক্ট করলো যেটা খুবই একটা দুর্বল সরকার রিয়াক্ট করে যেভাবে। আপনি যখন ইনসিকিউর থাকেন তখন আপনি এভাবে রিয়াক্ট করেন। আমি ওই পয়েন্টে আর যাবো না, যে এটা মাহফুজুল্লাহ ভাই বলেছে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে, সেই পয়েন্টে আমি যাব না, কারণ আমার গোয়েন্দা সংস্থার তথ্য আমাদের মতো রাষ্ট্রে কতটুকু ক্রেডিবল থাকে, অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, এবং আমরা জানি এটা ভেতরে কি ধরনের ইন্টেলিজেন্স গুলো কাজ করে, অপারেট করে, সেগুলো আসলে এখানে বিস্তারিত আলোচনা করার সময় না। কিন্তু আমার কাছে খুব অবাক লাগে যে যখন আমাদের বড় বড় ঘটনা ঘটে যায়, যেরকম বিডিআর এর মতো ঘটনা ঘটে গেল, ওয়্যার ওয়াজ ইন্টেলিজেন্স দেন? বাংলাদেশের ইন্টেলিজেন্স তখন টোটালি ফেল করে গেছিল। যখন আমরা দেখি বিডিআর এ বিজিবির এতগুলো কিলিংস হয়, তখন ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়ে যায়। আমরা মানে অনেকগুলো আমি ঘটনার সামনে নিয়ে আসতে পারি যেখানে আমরা টোটাল ইন্টেলিজেন্স ফেলিয়ার্স দেখেছি। এবং আরেকটা যেটা মূল জায়গা, যখন আমি বলছিলাম যে রাষ্ট্রের চরিত্রই তো পাল্টে যাচ্ছে, আপনি একটু লক্ষ্য করবেন রাষ্ট্রের কোন ইনস্টিটিউশনকে আমি শক্তিশালী করছি, কোন ইনস্টিটিউশনকে আমি দুর্বল করে দিচ্ছি। সাদেকা তো তথ্য কমিশনার ছিলেন, আমরা সেই তথ্য কমিশনকে কিন্তু আমরা উইক করে দিচ্ছি। আমরা যে তথ্যগুলো পাচ্ছি, আমি যদি টিভিতে একটা দেখছি, এক ভিন্ন বক্তব্য পাচ্ছি, তখন আমার ইনফরমেশনের উপরে একটা ক্রাইসিস অফ ইনফরমেশন আসে, যেগুলো জনগণের সহায়ক, যেগুলো গণতান্ত্রিক চর্চার জন্য সহায়ক যে ইনস্টিটিউশনস গুলো, সেগুলো তো নেই। আপনি ইলেকশন কমিশনকে কি আমরা কি শক্তিশালী করেছি? আমরা করিনি। আমরা কোন ফোর্সেস গুলোকে শক্তিশালী করেছি? যেগুলো ল এনফোর্সিং এজেন্সিস। তো এগুলো তো ফোর্স, এগুলো তো সার্ভিস সেক্টরস না, সেটা তো আমাকে মাথায় রাখতে হবে। সেই কারণে আমি বলেছি, আমি শেষ করে দিচ্ছি যে আমি ওয়াইন্ড আপ করছি এটা বলে যে আমার কাছে মনে হচ্ছে যেই বাংলাদেশের আমরা স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশ থেকে আমরা অনেক দূরে জি, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল। আপনি সবার বক্তব্য শুনেছেন। আপা যেটা শেষ করেছেন যে এইরকম বাংলাদেশকে আমরা চেয়েছিলাম কিনা, এরকম বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম কিনা। আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অধ্যাপক আমেনা মহসিন যে কথা বলেছেন যে রাষ্ট্রের চরিত্র পাল্টে যাচ্ছে, আমি তার এই বক্তব্যের সঙ্গে একমত এই কারণেই 1971-এর মহান মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে যে রাষ্ট্রটির অভ্যুদয়, বাংলাদেশ রাষ্ট্র, আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে 75-এর 15ই আগস্ট নির্মমভাবে জাতির পিতাকে হত্যা করার পর থেকে এই রাষ্ট্রের চরিত্রটি একটি নব্য পাকিস্তানে পরিণত হয়েছিল। 75-এর পরবর্তীতে যে সরকারগুলো, খন্দকার মোস্তাকের সময় বাংলাদেশের আর্মি চিফ হওয়া জিয়াউর রহমানের সরকার, এবং তার পরের সরকারগুলো যদি আপনি লক্ষ্য করেন, এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আপনি যদি সেই রাষ্ট্রের চরিত্রটি কি ছিল তা যদি একবার আপনি তাকান সেই রাষ্ট্রটির দিকে, তাহলে দেখবেন যে একটি লুটেরা শ্রেণী রাষ্ট্র ক্ষমতাকে তাদের আখের গোছানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। 75 পরবর্তী যে বাংলাদেশ রাষ্ট্র, সেই রাষ্ট্রের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে প্রতিদিন একটি সেন্সরের ভিতর দিয়ে আমাদের জাতীয় দৈনিকগুলোকে যেতে হতো। কি নিউজ আসবে সেটা নির্দেশিত হতো ক্যান্টনমেন্ট থেকে। রাষ্ট্রের চরিত্র পাল্টে গিয়েছিল। আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে বাংলাদেশ নামক রাষ্ট্রে হ্যাঁ না ভোটের মাধ্যমে একের পর এক রাষ্ট্রপতি নির্বাচিত হতো।
রাষ্ট্রের চরিত্র অবশ্যই পাল্টে গিয়েছিল। আপনি দেখবেন সেই সময় বাংলাদেশের ছাত্র রাজনীতিকে হিজবুল বাহার দিয়ে, অবৈধ অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে দূষিত করা হয়েছিল। রাষ্ট্রের চরিত্র অবশ্যই পাল্টে গিয়েছিল, আমি আমেনা মহসিনের সঙ্গে একমত। আপনি দেখবেন সেই সময়ের যে বাংলাদেশ রাষ্ট্র, সে রাষ্ট্রে ফ্যাসিজম কাকে বলে তার উদাহরণ আমরা দেখেছি। এই ঢাকা শহরেই প্রকাশ্য দিবালোকে ছাত্রলীগের নেতা মাহফুজ বাবুকে তুলে নিয়ে গুম করে ফেলা হয়েছিল। রাষ্ট্রের চরিত্র অবশ্যই আজকে সেই অবস্থা থেকে পরিবর্তিত হয়ে আরেকটি জায়গায় এসছে। আজকে আপনি যদি বাংলাদেশ রাষ্ট্রের দিকে তাকান, তাহলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় আমরা যে রাষ্ট্রের কথা স্বপ্ন দেখেছিলাম, যে রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম, একটি গণতান্ত্রিক রাষ্ট্র, যে রাষ্ট্রে ফ্যাসিজমের জায়গা হবে না, একটি বহুত্ববাদী রাষ্ট্র, যে রাষ্ট্রে সবার মত প্রকাশের অধিকার থাকবে, আজকে এখানেই তাকান না। বাংলাদেশ রাষ্ট্রটি আপনি কল্পনা করুন, একটা সময় ছিল যে কোনো ভিন্ন মত প্রকাশের অধিকার ছিল না। আজকে এখানে আমরা সবাই আছি, যার যার মতের প্রতিফলন বাংলাদেশের মানুষের কাছে যাচ্ছে। এমন একটি রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখেছিলাম, যে রাষ্ট্র নির্মাণের পথে আজকে আমরা এগিয়ে যাচ্ছি। এবার আপনাকে আমি বলতে পারি, আজকে যে প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলছি, যে এই সময়ের উত্তপ্ত রাজনীতি। আসলে গত কয়েকদিন বাংলাদেশের রাজনীতি অবশ্যই ঘটনাবহুল ছিল, এবং শুধুমাত্র ঘটনাবহুল বলবো না, আমি বলবো যে অনেক ক্ষেত্রে ফিকশন বা নাটককে হার মানিয়েছে এমন কিছু ঘটনাও ছিল। যেমন আপনি দেখুন, জাতীয়তাবাদী দল বিএনপির দপ্তর সম্পাদক তিনি অসুস্থ হয়ে গেলেন। এই ভদ্রলোকের কিন্তু তার ঢাকা শহরে আমি জানি যে ওনার নিজের বাড়ি আছে, ওনার পরিবার আছে, কিন্তু উনি দিনের পর দিন, মাসের পর মাস তার রাজনৈতিক দলের কার্যালয়ে কাটাতেন। কেন? একটি অস্বাভাবিক জীবনযাপন, এবং সেই অস্বাভাবিক জীবনযাপনের কারণেই হয়তো তিনি মানসিকভাবে বা শারীরিকভাবে অসুস্থ হয়ে গিয়েছিলেন। তাকে দেখার জন্য বিএনপি নেত্রী সে রাতের বেলায় রওনা দিলেন। তার সেখানে যেতেই হবে, কারণ রাতে তার বিএনপির দপ্তর সম্পাদককে ওনার দেখতে হবে। তারপর এক সময় দেখলাম যে সেই দপ্তর সম্পাদক তিনি চলে গেলেন কি হাসপাতালে, অ্যাপোলো হাসপাতালে। তারপর আবার দেখলাম যে হাসপাতাল থেকে ওনার অন্তর্ধান, অনেকটা ওই নেতাজি সুভাষ বসুর অন্তর্ধান নাটককেও হার মানিয়েছে এ ধরনের। তারপর দেখলাম অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ সেই নেতার বিরুদ্ধে থানায় জিডি করেছে যে তিনি তাদের হাসপাতালের বিল না দিয়ে চলে গেছেন। আরেকদিকে আপনি দেখুন, বিএনপি নেত্রী উনি যখন তার যে দলের নেতা, সেই দলের নেতাকে যখন হাসপাতাল নিয়ে যাওয়া হলো, তার দলের নেতা ছিলেন পল্টনের কার্যালয়ে। তাকে যদি উনি দেখতেই আসেন, তাহলে তিনি আসবেন পল্টন কার্যালয়ে, তিনি চলে গেলেন কোথায়? গুলশান কার্যালয়ে। তারপর আমরা কি দেখলাম? আমাদের মিডিয়াতে ব্যাপক প্রচার, বিএনপি নেত্রীকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আজকে এখানে মাহফুজুল্লাহ ভাই আছেন, উনি আজকে বিকেলে বিএনপি নেত্রীর সঙ্গে দেখা করে এসেছেন, এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন শ্রেণী পেশার তাদের সমর্থক যারা আছেন তারা তার সঙ্গে দেখা করছেন। এবং আপনারা এটাও দেখেছেন যে বাংলাদেশের মিডিয়াতে বিএনপি নেত্রী সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। তাহলে আমার প্রশ্ন আপনার মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে, একজন যদি বন্দী থাকেন বা অবরুদ্ধ থাকেন, কিভাবে তার সঙ্গে দলে দলে অন্য লোকেরা দেখা করতে পারে? একজন মানুষ যদি অবরুদ্ধ বা বন্দী থাকেন, তাহলে তিনি কিভাবে মিডিয়ার মাধ্যমে সাক্ষাৎকার দেন? একজন মানুষ যদি অবরুদ্ধ থাকেন, আজকে একটি নিউজ সাইটে দেখলাম যে এটা খুবই স্বাভাবিক যে ওনার বিআই বাড়ি থেকে ওনার জন্য খাবার যাচ্ছে। একজন মানুষ অবরুদ্ধ থাকলে বা একজন মানুষ বন্দী থাকলে তার এখানে খাবার কিভাবে যায়? আজকে মানে আপনি মনে করছেন চাইলেই তিনি বেরোতে পারেন? উনি সরকার থেকে বলা হয়েছে যে উনি চাইলেই উনি বের হয়ে ওনার বাসায় চলে যেতে পারেন, ওনার বাড়িতে চলে যেতে পারেন। কিন্তু এখানে যেটি হয়েছে, আপনি দেখেন বিএনপি নেত্রীর রাজনৈতিক জীবনের দিকে যদি আমরা তাকাই, এই আজকের এই অবরুদ্ধ বা উনি যে বের হয়ে চলে আসলেন রাতের বেলা, এটা কিন্তু নতুন কোনো ঘটনা নয়। আপনার খেয়াল আছে কিনা, মাহফুজ ভাইয়ের অবশ্যই খেয়াল আছে, রণ ভাই তখন আমাদের নেতা ছিলেন এরশাদ বিরোধী আন্দোলনের। এরশাদ বিরোধী আন্দোলনের এক পর্যায়ে উনি ওনার বাসা থেকে বেরিয়ে আসলেন, ওনার ক্যান্টনমেন্টের বাসা থেকে। পরদিন ওনাকে হোটেল পূর্বানীর দরজা ভেঙে উদ্ধার করা হলো। এটি একটি ঘটনা না, এর পরের ঘটনা আছে। 1986 সালের নির্বাচনে আওয়ামী লীগ সহ অন্যান্য দলগুলো যখন অংশগ্রহণ করলো, তখন উনি বাইতুল মোকাররমে সমাবেশ করলেন। সমাবেশ করে বললেন যে সিপাহী জনতা ঐক্য করো, সিপাহী জেগেছে, জনতা জাগবে। তারপর তিনি আবার 3 দিনের জন্য নাই হয়ে গেলেন। সিপাহীও জাগেনি, জনতাও জাগেনি, ওনার বিপ্লবও হয়নি। আপনি যদি বিডিআর ঘটনার কথা আজকে এখানে উল্লেখ করা হয়েছে, পিলখানার ঘটনার কথা, আমি সুনির্দিষ্টভাবে বলতে চাই, পিলখানার ঘটনা শুরু হলো 9টা, 9:30টার দিকে। বিএনপি নেত্রী ওনার ক্যান্টনমেন্টের বাসা থেকে সকালবেলা 7টা, 7:30টার সময় তিনি বের হয়ে অজ্ঞাত স্থানে চলে গেলেন।
আজকে যে ঘটনাগুলো ঘটছে আপনি যদি একটার সঙ্গে একটা লিংক করেন এবং ওনার এই নাটকটা যখন হয় সেই সময় বাংলাদেশে যে পরিস্থিতিগুলোর সৃষ্টি হয় সেটা যদি লিংক করেন তাহলে অবশ্যই বাংলাদেশের মানুষ এখানে ষড়যন্ত্রের গন্ধ পাবে। এখানে পিছনের দরজায় দিয়ে ক্ষমতায় আসার যে একটি ষড়যন্ত্র ওনারা করছেন, সেই ষড়যন্ত্রের সাথে ওনার এই নাটকের কিন্তু একটি যোগসূত্র রয়েছে, একটি যোগসূত্র অবশ্যই রয়েছে। একদিকে উনি এই নাটক করছেন, আরেকদিকে ওনার সন্তান, ওনার পুত্র বিদেশ থেকে, ওখান থেকে তিনি বাংলাদেশের বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উস্কানি দিচ্ছেন, সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। আজকে আমি অধ্যাপক আবেনা মহসিনের কথায় তাই বলবো যে আজকে পরিবর্তনের হাওয়া এসেছে। বাংলাদেশ রাষ্ট্র আজকে অনেক পরিবর্তিত হয়ে গেছে। আজকে যদি কেউ কল্পনা করেন যে এটি ৭৫, আজকে যদি কেউ কল্পনা করেন যে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসবেন, আজকে যদি কেউ কল্পনা করেন যে জনগণের ভোট ব্যতীত ক্ষমতায় আসবেন, তাহলে তারা ভুল করছেন। কারণ আবারও বলছি, বাংলাদেশ রাষ্ট্র পরিবর্তিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনার পথে এগিয়ে চলছে। অনেক ধন্যবাদ রণ ভাই। আমরা জানি গণতান্ত্রিক সরকারের সংজ্ঞা হচ্ছে গভর্নমেন্ট বাই ডিসকাশন। তো এই যে আওয়ামী লীগ বিএনপি যে একটা এরকম জায়গায় চলে গেল, এদের মধ্যে কোনো রিকনসিলিয়েশন সম্ভব কিনা, ডায়ালগ সম্ভব কিনা, ডিসকাশন সম্ভব কিনা, নাকি এইভাবেই চলবে যে পলিটিক্স অফ অ্যানিহিলেশন এটাই চলবে কিনা? না না না, সেটা নিশ্চয়ই কাম্য নয়। উভয় পক্ষ চাইলেই সম্ভব হবে। আমি তো মনে করি আলাপ আলোচনা বসা উচিত। সেটা কেবলমাত্র বিএনপি আওয়ামী লীগ নয়, বা আওয়ামী লীগ বিএনপি নয়, আরো কার্যকরী দল এবং তার বাইরেও যে সমস্ত চিন্তাশীল মানুষ আছেন সবাইকে নিয়ে এটা আলাপ আলোচনা আসা তার দরকার। আলামত আপনি দেখছেন কিনা? না, এখনো পর্যন্ত দেখছি না, কিন্তু এটা কাম্য। তাহলে করণীয় কি, কিভাবে এই আলোচনায় বসানো যেতে পারে? সেটা তো আমি বলতে পারবো না। কোনো সমাধান নাই? না 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 না, সেটা তো দুই পক্ষকে সেটা আসতে হবে সমঝোতায়। আদারওয়াইজ আসতে হবে, এটা খুবই একটা অদৃষ্টবাদী কথা হলো, আপনি কামনা করছেন, কিন্তু এটা কিভাবে আমি তো বাস্তবে দুই করতে পক্ষের হবে? কোনো পক্ষ নই, আমি কি করে বলবো? না, আপনি আরো পক্ষ, বড় পক্ষগুলো কি বললেন? না না, কিভাবে সম্ভব? তা নাকি এইটাই আমাদের অদৃষ্ট যে এইভাবেই দেখুন চলবে? দেখুন, ঘটনাটা হচ্ছে যে আমাদের অতীতের কথা শুনলাম। অতীতে যে সমস্ত কথা আসছে সে সম্বন্ধে আমি কোনো দ্বিমত পোষণ করার কোনো কারণ নাই। আমাদের অতীতে ভালো ছিল কথা বলে করার কোনো কারণ নাই। আমরা দীর্ঘদিন মার্শালের আন্ডারে ছিলাম, মার্শালের বিরুদ্ধে আমরা লড়াইও করেছি, এগুলো সব সত্য কথা। কিন্তু তার পরবর্তীকালে আমরা যে ৯০ থেকে যে আমরা একটা মানে কনস্টিটিউশনাল পার্লামেন্টারি সিস্টেমের ভিতরে আসলাম, সেটারও তো রেজাল্ট খুব ভালো না। সেটারও তো যখনই যে দল হেরে যায় তখনই সেই দল বলে যে সূক্ষ্ম অথবা স্থূল কারচুপি হয়েছে। কারচুপি তো হয় না, সেটাও সত্য নয়। তা আর তারপরে যেমন ধরেন যে আমি যেমন খুন, রণভাই, আমরা সামনে তাকাতে যাই, এই জন্য বলেছিলাম যে উত্তরণের উপায় আছে কিনা এই সংকট থেকে, এই সমস্যা থেকে। মানে আবার আমরা উত্তরণের অতীতেই উপায় যাচ্ছি। হচ্ছে আমাদের সবার যদি শুভবুদ্ধির উদয় হয়। আমি তো মনে করি যে আজকে একটা গ্র্যান্ড কনভেনশন হওয়া দরকার, যেখানে বসে আমরা একটা আচরণবিধি নির্ধারণ ঠিক করব। আমাদের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো এক জায়গায় এসে দাঁড়াবো। আমাদের কনস্টিটিউশনাল যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো কোনো একটা জায়গায় নিশ্চয়ই রিজলভ করা সম্ভব। Why not? তো উদ্যোগটা কোত্থেকে শুরু করতে হবে? উদ্যোগটা নিতে হবে সরকারকে প্রধানত। জি, তারানা হালিম, রিকনসিলিয়েশন সম্ভব কিনা? প্রথমে আমি একটা বলতে চাই Please. যে একটা খুব ভুল ধারণা আছে। অনেক সময় এই কথাটা বলা হয় যে তত্ত্বাবধায়ক সরকার প্রথাটা সরকার বাতিল করেছেন। না, এটা আপিল বিভাগের একটি রায়। সেটার প্রতি পৃথিবীতে এমন কোন সরকার নেই যাকে শ্রদ্ধাশীল হওয়া ছাড়া আর উপায়ন্ত কিছু থাকে, কারণ এটা অ্যাপিলেট ডিভিশনের রায়। কিছু ক্রিমিনাল মামলার ক্ষেত্রে মার্সি পিটিশন চলে, রাষ্ট্রপতির কাছে সেই ক্ষমা মার্জনা বা ভিক্ষা করা যায়। এছাড়া কিন্তু আপিল বিভাগের রায় বাধ্য। আপিল বিভাগের রায় আমি কিন্তু পড়েছি, বিশাল একটি রায়, এবং সেখানে বলা আছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি ইজ আলট্রা ভাইরাস দি কনস্টিটিউশন। কেন? কারণ কনস্টিটিউশনে বলা আছে যে যে কেউ নির্বাচন পরিচালনাই করুক বা সরকারি হোক না কেন, এটা নির্বাচিত প্রতিনিধি দিয়ে হতে হবে। এবং তত্ত্বাবধায়ক সরকার যা গঠন করা হয়েছিল সেটা ছিল অনির্বাচিত প্রতিনিধিদের দিয়ে। তো নির্বাচিত প্রতিনিধিদের বিষয়টা নিয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে আপনারা নির্বাচিত কিছু প্রতিনিধি দেন, আমাদের কিছু নির্বাচিত প্রতিনিধি দিয়ে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করি। প্রয়োজন হলে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেন, যেটি নির্বাচন সময়ে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি প্রায়ই দেখি যে বিএনপির অনেকে উদ্ধৃত করেন যে 2টি টার্ম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া যাবে বলে হাইকোর্টের রায় উদ্ধৃত করা আছে। দেখুন, একটা কথা আছে কিন্তু, অর্ধ সত্য মিথ্যার চেয়ে ভয়ঙ্কর। পাশের লাইনটা ওনারা বলেন না, যদি সংসদ চায়। হ্যাঁ, যদি সংসদ চায়। সংসদ কি? যেটা
আপিল বিভাগ বলে দিয়েছে ইটস আলট্রা ভাইরাস দ্য কনস্টিটিউশন, তাহলে যেটি অবৈধ সেটিকে কি সংসদ বৈধতা দিতে পারে? নিশ্চয়ই রায়ে নয়। এটা থাকার মানেটা কি? এই রায়ে এটি থাকার অর্থ হচ্ছে, রায়ে কিন্তু একটা জায়গায়, যেহেতু আপিল বিভাগের রায়, জি। এখানে আমি কোন রকম ভাবেই সমালোচনা করতে পারি না, কিন্তু এখানে আপিল বিভাগে বলেছে যদি সংসদ মনে করে। এখন সংসদে মেজরিটিতে সংসদ মনে করেনি, আর যদি সংসদ মনে করতো, ওখানেও আপিল বিভাগের রায় আছে যে প্রধান বিচারপতিকে এর বাইরে রাখতে হবে। আর সত্যি কথা বলতে কি, আপনারা যদি দেখেন এই কেয়ারটেকার গভর্নমেন্টকে বিতর্কিত কিন্তু করেছে বিএনপি। আপনারা যদি ইয়াজউদ্দিনের সময়ের এই ঘটনাটা চিন্তা করেন, বিচারপতিদের বয়স বাড়িয়ে দেওয়া হলো, অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্মুলাটাই কিন্তু একটা সমস্যার সমাধান নয়। ওখানে কিন্তু ওনারা ম্যানিপুলেট করতে শিখিয়ে দিয়ে গেছেন বিএনপি, কিভাবে ম্যানিপুলেট করতে হয়, কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা করতে হয়, ক্ষমতায় থাকা অবস্থায় কাকে কোথায় সেট করে আমরা নির্বাচন করলে পরে আমরাই আবার ক্ষমতায় আসতে পারবো। এটা কিন্তু বিএনপিরই শেখানো জিনিস। এবং যে কারণে এই কে এম হাসান সাহেবের বিষয়টিও যদি আমরা এখানে লক্ষ্য করি, আরেকটা জিনিস হলো যে এতগুলো পদক্ষেপ গ্রহণ করার পরে কোনোটাতেই কিন্তু বিএনপি সায় দিলেন না। অর্থাৎ তারা, আমরা কিন্তু সমস্ত সুযোগগুলোকে এক্সস্ট করেছি। জি, এখন সামনে তাকানো যায় কিনা? সামনে তাকানোর অর্থ যদি এটি হয় যে সরকার বিএনপির ভুলের খেসারত দিয়ে বিএনপিকে নিয়ে ক্ষমতায় বসিয়ে তারপরে সমাধান করবে, সেটি কোনো সমাধান হতে পারে না। এই যে 6 জন মানুষ মারা গেল, দায় কে নিবে? এই গত 3 দিনের অবরোধে 6 জন মানুষ কিন্তু মারা গেছে। অবশ্যই এর দায় নিতে হবে। এদের জীবন কিন্তু যাচ্ছে এই সংকটের কারণে। অবশ্যই এখান থেকে উত্তরণটা দরকার আছে। অবশ্যই এর দায় নিতে হবে বিএনপিকে, জামাতকে, শিবিরকে, অবশ্যই এই দায় নিতে হবে। কারণ তারা কেন এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করেছেন, যেখানে তারা জানেন যে শিবির মানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি অন্যতম 3 নম্বর স্থান, এটা যেটা নন স্টেট আর্মড গ্রুপ, যেটি অ্যাক্টিভ ওয়ার্ল্ড ওয়াইড টেররিস্ট গ্রুপ, সেটা হচ্ছে শিবির। শিবিরকে নিয়ে আপনি রাজনীতি করছেন। এখন বাংলাদেশের মানুষের একেবারে সরাসরি নিরপেক্ষতার কিন্তু কোনো এখানে অবকাশ নেই। আপনার চিন্তা করতে হবে আপনি উন্নয়নের পথে যাবেন নাকি আপনি বাংলাদেশকে আফগানিস্তান বানাবেন। আপনি কি বোকো হারামের মতো মেয়েদেরকে স্কুল থেকে তুলে নিয়ে যাবে, যেভাবে হেফাজতের 13 দফা বিএনপি সমর্থন দিয়েছিল, সেরকম একটি রাষ্ট্রের দিকে যাবেন? অথবা আপনি এমন একটি রাষ্ট্রের দিকে যাবেন যেখানে পাকিস্তানের মতো স্কুলে শিশুদের হত্যা করা হচ্ছে? নাকি আপনি উন্নয়নের ধারে বাংলাদেশ আপনি চান? যদি আপনি এই দ্বিতীয় জিনিসটি চান, কারণ তারা কিন্তু জামাতকে নিয়ে রাজনীতি করছেন, তারা শিবিরকে নিয়ে রাজনীতি করছেন, এটা কিন্তু ভুললে চলবে না। আমি জাস্ট যোগ করতে চাই, এই যে একটা ডেভেলপমেন্ট ভার্সাস ডেমোক্রেসি, এই যে একটা বাইনারি অপোজিশন দেওয়া হচ্ছে, এই ফ্রেমিং এর কোনো মানে আছে কিনা? মানে আমরা ডেভেলপমেন্টও চাই, আমরা ডেমোক্রেসি চাই, এর মধ্যে কিন্তু কোনো বিরোধ নাই। মানে ডেমোক্রেসি চাইতে পারবো না, ডেভেলপমেন্ট চাইলে, এই ব্যাপারটা এরকম কেন? এই ব্যাপারটি এরকম, আমরা উন্নয়ন চাই, আমরা গণতন্ত্র চাই, এর মধ্যে কোনো বিরোধ নাই। না, অবশ্যই কোনো বিরোধ নেই, কিন্তু বিরোধ সৃষ্টি করা হয়েছে যখন আমাদের রাষ্ট্রের সমস্ত সম্পদ, আমাদের পাওয়ার স্টেশনগুলোতে আঘাত করা হয়েছে, রেল লাইনকে আঘাত করা হয়েছে। উন্নয়ন কি ব্যাহত হয়নি? তখন তো মুক্তিযুদ্ধ চলছিল না। তাহলে জামাত শিবিরকে সঙ্গে নিয়ে যে তাণ্ডব করা হয়েছে, সেগুলো কি দেশের, আমাদের রাষ্ট্রীয় সম্পদকে আঘাত করা হয়নি? শাপলা চত্বরে যে অবস্থান করা হলো, ব্যাংকগুলো ভাঙচুর করলো, তখন কি আমাদের রাষ্ট্রীয় সম্পদকে আঘাত করা হয়নি? সেখানেই তো উন্নয়নের বিপরীতপন্থী একটা অবস্থানে ডেমোক্রেসিকে নিয়ে যাওয়া হয়েছে। এবং আপনি যদি দেখেন আজকে একটা পত্রিকাতেই লেখা হয়েছে যে মির্জা ফখরুল ইসলাম তিনি ওই আপনার প্রেস ক্লাবে ওখানে বসেই উনি বলছেন যে তাদের দল ভুল করেছে এবং সে কারণেই জামাত তাদের মাথার উপর ছড়ি ঘোরাতে পারছে। ইটস ক্লিয়ার অ্যাডমিশন। জামাতকে নিয়ে, শিবিরকে নিয়ে আপনি রাজনীতি করবেন, আপনি এক্সপেক্ট করতে পারেন না যে জনগণ আপনাদের নিয়ে গিয়ে ক্ষমতায় বসাবে। আপনি নির্বাচন করুন, বঙ্গবন্ধুর ওই কথাটি স্মরণ রাখুন, জনগণকে ছাড়া কোনোদিন কোনো আন্দোলন সফল হয়নি, হবে না। জনগণ কিন্তু তাদের সঙ্গে নেই। জি, মাহফুজুল্লাহ ভাই, অসংখ্য প্রশ্ন আসছে এখানে, অসংখ্য বিষয় এসছে, উত্তর আসবে তো নাকি? উত্তর আসবে, একটু সময়টা দেবে নাকি? আমি মাহবুল হক শাকিলের কাছে অনেক একটু ভদ্রজনচিত আচরণ আশা করেছিলাম। তিনি বললেন যে রাষ্ট্রের লুটেরা শ্রেণী, এক ধরনের লুটেরা শ্রেণী সেই সময় থেকে শুরু করেছে। আমাদের পরিসংখ্যান হচ্ছে যে গত কয়েক বছরে যেই পরিমাণ অর্থ দেশ থেকে বিদেশে পাচার হয়েছে, এটা বাংলাদেশের 43 বছরের ইতিহাসে কোনোদিন ঘটে নাই। তো এই গত 5-6 বছরে কারা ক্ষমতায় ছিল, কারা ক্ষমতাকে ব্যবহার করে সম্পদ লুট করেছে, দেশের থেকে নিয়ে গেছে বাইরে, সেটা সম্ভবত খুব বড় গলায় বলা প্রয়োজন নাই, দেশের মানুষ সবাই জানেন। দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রের চরিত্র বদলে গেছে,
রাষ্ট্রের চরিত্র কখন বদলেছে? বদলেছে 1975 সালের 25শে জানুয়ারি, যেদিন একজন ব্যক্তি রাষ্ট্রের লেজিসলেচার, জুডিশিয়ারি এবং আপনার এক্সিকিউটিভের কর্তৃত্ব আপনার নিজের হাতে নিয়ে নিয়েছেন। আপনি কনস্টিটিউশন পড়ে দেখেন, তারা না হলে তো আইনের সঙ্গে জড়িত, ওই কনস্টিটিউশন পড়লে আপনি দেখবেন সেদিনই রাষ্ট্রের মূল চরিত্রটা বদলে গেছে, বদলে দেয়া হয়েছে। কারণ 1971 সালে আমরা যে আদর্শের জন্য লড়াই করেছিলাম, সেই আদর্শের সঙ্গে 25শে জানুয়ারি 1975-এর যে আদর্শ, সে আদর্শ পুরোপুরিভাবে সাংঘর্ষিক। সেখানে কোনো ব্যক্তিকে এতগুলো ক্ষমতা দেওয়া হয় না। আমরা কথায় কথায় সংবিধান বলি, সংবিধান এটা ভায়োলেট, ওইটা ভায়োলেট। আপনি যে জেলার যে প্রশাসক বানিয়েছেন, এটা সংবিধানের কোন ধারার সঙ্গে সঙ্গতিপূর্ণ? আপনি আমাকে বলেন কোন ধারার সঙ্গে সঙ্গতিপূর্ণ? বলা আছে তো সর্বপর্যায়ে নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্র পরিচালনা করতে হবে, সরকার পরিচালনা করতে হবে। তো সেখানে আপনি অনির্বাচিত প্রতিনিধি বসাইয়েছেন কেন? কোনো যুক্তি আছে সেটার? যুক্তি নাই। আমাদের সংবিধানে বহু জিনিস যোগ করা হয়েছে। সংবিধান কি বেদ বাক্য না বাইবেল যে সংবিধানের সমালোচনা করা যাবে না? আর্টিকেল 7A-7B-তে আপনি কি বলেছেন সংবিধানের সমালোচনা সম্পর্কে? এটা তো কোনো সচেতন মানুষকে শেখানোর প্রয়োজন নাই। পৃথিবীর কোন দেশের সংবিধানের মধ্যে বক্তৃতা ইনক্লুড করা আছে? আমাদের সংবিধানে করা হয়েছে। তো এগুলো হয় কি, এগুলো আমরা সমস্ত জিনিসটা নিজের চেহারা যখন আয়নায় দেখি তখন খুব ভালো লাগে দেখতে, অন্যের চেহারা আয়নায় দেখলে খুব খারাপ লাগে। আচ্ছা, সেখানে এখন আমি আসি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে 5ই জানুয়ারি নির্বাচনকে অসাংবিধানিক বলা হয় না, বলা হয় নৈতিকতার বিচারে গ্রহণযোগ্য নয়। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের মূল গণতন্ত্রের মূল বিষয়টাই হচ্ছে রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে হবে, কিন্তু রিপ্রেজেন্টেশন যেখানে অনুপস্থিত থাকে সেখানে নৈতিকতার প্রশ্নটা খুব বড়, বৈধতার প্রশ্নটা খুব বড় না। বৈধতার প্রশ্ন দিয়ে আমরা অনেক কিছু, বৈধতা তো আপনার এই যেই রাজনীতি, যে আমাদের বিচার বিভাগে যেটা দিয়ে ডক্ট্রিন অফ নেসেসিটি চালু করেছিল আমরা যখন পাকিস্তানের অংশ ছিলাম, সেটাও এক ধরনের বৈধতা দেয়া হয়েছিল, কিন্তু সেই বৈধতা কি গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য নয়। দেখেন, রাজনীতি করলে রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণটা বোধহয় খুব শোভন নয়। জনাব শাকিল যে ভাষায় রিজভী সম্পর্কে বললেন, যে তিনি যে ইঙ্গিতটা করেছেন সেই ইঙ্গিতটা আমি এখানে রিপিট করতে চাই না, দর্শক সেটা বিচার করবেন, যে তার বাড়ি আছে, ঘর আছে, ফ্যামিলি আছে, তারপরে তিনি দিনের পর দিন অফিসে থাকছেন। এই কথাগুলি বোধহয় খুব শোভন কথা নয়। তিনি বেগম জিয়াকে পূর্বানী হোটেল থেকে ভেঙে বের করা হয়েছে, এইভাবে বলাটাও খুব শোভন বক্তব্য নয়। এইভাবে বলতে গেলে তার যিনি প্রতিদ্বন্দ্বী সেই সম্পর্কে অনেক কথা বলা যেতে পারে, আমি সেখানে যাব না, কারণ আমি অত নিচু মানের রাজনৈতিক তর্কে আপনার হব না, এঙ্গেজ করব না এইটি। আর ওই যে আপনার বিষয়গুলো আছে, এই কি বলে, কে কি বললেন না বললেন, সেখানে কিন্তু আমরা কেউ যাচ্ছি না। এখন আমাদের তথ্যমন্ত্রী বলেন অমুকের বিরুদ্ধে মামলা হওয়া উচিত, এজিফ তথ্যমন্ত্রীটা হচ্ছে, উনি তথ্যমন্ত্রী নন, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, এরকম। এখন এই যে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের কথা বলা হয়, রাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলা হয়, আপনি আমাকে বলেন যে কোন সময় রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই? 1974 সালে জাসদ যে কাজগুলো করেছিল, ওটা কি রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই ছিল? না, লড়াই ছিল না। 1975-এ 15ই আগস্ট উত্তর পরিস্থিতিতে যারা ভারতে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র অভিযানে অংশগ্রহণ করেছিলেন, সেটা কি বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই ছিল? না, লড়াই ছিল না। শান্তি বাহিনী যে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে লড়াই করেছিল, সেটা কি বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই ছিল? না, লড়াই ছিল না। আপনি যদি বলেন যে না, ওগুলি রাষ্ট্রবিরোধী লড়াই নয়, ফাইন, আপনি আর্গু করতে পারেন, কিন্তু আপনি রাষ্ট্রবিরোধী লড়াই কোনটা, সরকার বিরোধী লড়াই কোনটা, সেই বিভাজনটা যদি আপনি করতে না পারেন, মানে তৈরি করতে না পারেন, তাহলে আপনি কখনোই কিন্তু সামনে এগোতে পারবেন না। আপনি যে সংকট উত্তরণের কথা বলছেন, সংকট উত্তরণের আমি প্রফেসর সাদেক আলিম একটা কথা বলেছেন যে আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে, আমি তার সঙ্গে একমত। কারণ এই রণভাই একটা হিসাব দিয়েছেন যে অধিকাংশ সময় বাংলাদেশ সামরিক শাসনের ছিল। হ্যাঁ, এটা আপনার নিজস্ব, মানে ওনার হয়তো অঙ্কের পরিসংখ্যানের হিসাব। এখন 43 বছরের মধ্যে সরাসরি সামরিক শাসন কত বছর ছিল অঙ্ক হিসাব করলে বের হয়। বাকি সময়টা কিন্তু রাজনীতিবিদরাই বিভিন্ন রকম ভাবে দেশকে নিয়ন্ত্রণ করেছেন। আপনি সেই রাজনীতিকে ঘৃণা করতে পারেন, সেই রাজনীতিকে গ্রহণযোগ্য নয় বলে মনে করতে পারেন, কিন্তু সেই রাজনীতিবিদরা করেছে। আপনি 1977 সালের হানা ভোটের কথা বলেন, আর 1979 সালে যে ভোট হয়েছিল, যেই ভোটের মাধ্যমে বাংলাদেশের প্রথম রেইনবো পার্লামেন্ট তৈরি হয়েছিল, যেখানে সকল দলের লোকেরা এসেছিলেন, আওয়ামী লীগ সহ, এবং আওয়ামী লীগের যিনি লিডার অফ দি হাউস অপোজিশন হয়েছেন আসাদুজ্জামান খান, যিনি খন্দকার মুশতাকের মন্ত্রিসভায় ছিলেন, মন্ত্রী ছিলেন, সেগুলি বলবেন না? ইতিহাস যদি বলতে হয় পুরোটা বলতে হবে, অংশ বলে তো কোনো লাভ নাই।
আমি দেখতে পারি না বলে একজনকে সেটা গাল দিব, আর জি। আরেকজনকে দেখতে পারি বলে গাল দেব না। মাহফুজ ভাই, আমরা মুক্ত- আবারও পেছনেই থাকছি, না, আমরা না, বলছিলাম যে পেছনে, আমি সামনে আসতেছি, তাকাতে পারি সামনে কিনা আমরা, আসতেছি। প্লিজ। আপনি মুক্ত আলোচনার কথা বলছেন, তাহলে একটা টেলিভিশন চ্যানেল বন্ধ কেন? আরো অনেকগুলো টেলিভিশন চ্যানেল আগে বন্ধ বন্ধ নাকি হয়েছে। শাকিল ভাই? অতি উনি বলছে বন্ধ আসছি, না। আমি বলছি না 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 বন্ধ না। না না না, শাকিল তো এটা বলবেন, আমি বলি কি হয়েছে। সেটা তো না, না, আমরা ঘট- দেখতে পাচ্ছি, এটা তো কিছু কেবল অপারেটর কেউ দেখতে পাচ্ছেন না বাংলাদেশে। বাংলাদেশে 21 টেলিভিশন আমার জানা এখন কেউ মতে দেখতে এই পাচ্ছেন না। মুহূর্তে এটা গ্রামগঞ্জে মানুষ টেলিভিশনের একটি দেখছে টক বসে। শো হচ্ছে এবং সেই টক শোতে আমাদের পরিচিত একজন সেখানে গেস্ট হিসেবে আছেন। এটা আপনি তো অন্যভাবে দেখতে পারেন, কিন্তু কেবল অপারেটররা গত 3 দিন ধরে, সেটা বলেন, সেটা গত 3 কেবল দিন, অপারেটর হ্যাঁ, বনাম এখন সেই কেবল টেলিভিশনের অপারেটররা কেন ঝামেলা বন্ধ হচ্ছে। করে? প্রবলেমের না না না, জন্য, সাদেকা, সরকারের কেবল সমস্যার অপারেটররা জন্য। কেন বন্ধ করে এটা সবাই জানেন। আজকে বিকালে আরেকটি চ্যানেলের টক শো সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। কাজে ওইসব শুনেন, মিডিয়ার উপরে অত্যাচার, মিডিয়ার উপরে নির্যাতন, এইটি সারা পৃথিবীতে আছে, বাংলাদেশেও আছে। এটা স্বীকার করাটা হচ্ছে সবচেয়ে বেহেতের কাজ। অস্বীকার করলাম আমার সময় হয়নি, অন্য সময় হয়েছে, অন্য সময় হয়নি, আমার সময় হয়েছে, এটা বলাটা কোনো শোভন না। তারা না আপনার মির্জা ফখরুলের বক্তব্য দিলেন, যে উনি বলেছেন যে তার বক্তব্যটা কার? বক্তব্যটা একটি দৈনিক পত্রিকার উপসম্পাদকীয়তে একজন ভদ্রলোক লিখেছেন। তার নামটা আমি এখানে বলতে চাই না, তিনি আমাদের বন্ধু মানুষ। তিনি বলেছেন তার সঙ্গে আলোচনা হয়েছে। হোয়াট ইজ দি গ্যারান্টি যে ওই ধরনের কথাই উনি বলেছেন? এটা উদ্ধৃতি চিহ্নের মধ্যে কিন্তু নাই। উদ্ধৃতি চিহ্নের মধ্যে থাকলে বুঝতে পারতাম যে এটা সরাসরি তার উদ্ধৃত। আপনার বক্তব্য, আমি এরকম করে বাংলাদেশে বহু জিনিস এরকম ঘটনা ঘটেছে যেটা রাজনীতিবিদরা প্রায়শ অভিযোগ করেন যে আউট অফ দি কনটেক্সট তাদের বক্তব্যকে উদ্ধৃত করা হয়। তো আউট অফ দি কনটেক্সট এটা, এখন এটা উনি যেভাবে, আমি লেখাটা পড়েছি, যেভাবে উনি উদ্ধৃত করেছেন, চিহ্নের মধ্যেই আছে। না আমি না উদ্ধৃতি চিহ্নের মধ্যে নাই তারা না, আমি লেখাটা পড়েছি তো সকালবেলা। আমিও পড়েছি। আচ্ছা, এবং না না কথা বলতে পারেন আপনি, এখন আমি নামটা আনতে চাচ্ছি না, না এখানে, আমিও চাচ্ছি না, কারণ লেখকের এটা উনি নামটা আনতে লিখেছেন। চাচ্ছি না, কারণ কিন্তু আমাদের আমরা let's আমাদের wait, দেখি বন্ধু মানুষ ফখরুল সেই সাহেব জন্য এটির প্রতিবাদ করেন করেন কিনা। কিনা যদি সেটা আমরা প্রতিবাদ দেখি। করেন, আমরা অধ্যাপক ধরে সাদেক নেব আলী যে আমরা একটু সামনে প্রতিবাদ তাকাতে করতে চাই। করবেন। মির্জা আহমেদ তো জেলে, প্রতিবাদ করার তো তার না না, কোনো ওখানে স্কোপ তো নাই। প্রতিবাদ করা কে যায়। উনি প্রতিবাদ করবে? কোর্টে হাজির হবেন যখন, তখনই উনি কার প্রতিবাদ কাছে উনি করতে প্রতিবাদ, পারেন। ওনাকে প্রতিবাদের লিপি দেওয়ার মতো ইয়ে আছে নাকি? না না, এখন উনি অধিকার ওখানে নাই। দাঁড়িয়ে স্পেশাল পারমিশন নিয়ে উনি এটা এইটা শুনেন, সংবাদে এখানে প্রতিবাদ কোর্টে করতে স্পেশাল পারেন। পারমিশন কি হয়, কার ক্ষেত্রে কেমন করে হয়, এটা নিয়ে আমি আলোচনা করব না। কারণ আমি নিজে একবার আদালত অবমাননার মামলায় বিনা কারণে আমি মানে ইয়ে হয়েছিলাম, আসামি হয়েছিলাম। কাজে কোর্টের আচরণ সম্পর্কে, কোর্টের বিরুদ্ধে, কোর্টের যে সর্বোচ্চ আদালতের যিনি প্রধান বিচারপতি, মানে বাংলাদেশের যিনি প্রধান বিচারপতি, তিনি কোর্টের চরিত্র সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেছেন। এর আগে যিনি প্রধান বিচারপতি ছিলেন তিনিও মন্তব্য করেছেন। কাজে কোর্টের আলোচনায় গেলে আমি যাব না অন্তত, কারণ আমার ওই ভয়টা আছে যে আমি মানে মাসের মধ্যে 2 বার না, আমাদেরও আদালতে ভয় আছে, দাঁড়াতে চাই আমাদেরও না। ভয় আছে। অনেক ধন্যবাদ মাহফুজুল্লাহ, আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা একটি ছোট্ট বিরতি নিব। আমরা কথা বলছিলাম উত্তপ্ত রাজনীতি নিয়ে। আমাদের সঙ্গে থাকুন, বিরতির পরে আমরা আবার কথা বলবো। তো প্রিয় দর্শক, আরটিভির বিশেষ আলোচনা আরএফএল গোল টিভিতে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম উত্তপ্ত রাজনীতি নিয়ে। বিরতির আগে আমরা খানিকটা কথা বলেছি, বিরতির পরে ফিরে আসি সাংবাদিক মাহফুজুল্লাহ। 3টা সম্ভাবনা আছে। সেটা হচ্ছে যে আমি রণ ভাইয়ের সঙ্গে একমত যে আপনার সরকারকে এই উদ্যোগটা গ্রহণ করতে হবে। প্রথম, অতীতে হয় নাই বলে সামনে আর আলোচনা করতে পারবো না এইটা, এবং সংকট থেকে উত্তরণের 3টা রাস্তা আছে। জ্বর যেরকম কোনো অসুখ না, অন্য অসুখের উপসর্গ, ঠিক তেমনি ভাবে আমাদের এখানে যেটা নিয়ে সমস্যা হয়েছে, সেই সমস্যা যদি আপনি আলোচনা না করেন, সমস্যার যে উপসর্গগুলো সেগুলো নিয়ে আলোচনা করতে হবে, কারণটা আলোচনা করতে হবে। 3টা রাস্তা এখন বাংলাদেশের সামনে খোলা আছে, সরকারের সামনে। এর একটা হচ্ছে সংলাপে বসা, যেটা হলো সকলের সঙ্গে সংলাপে বসে যেসব বিষয় নিয়ে আমাদের মধ্যে মতভেদ, মতবিরোধ, সংকট আছে সেগুলো। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আপনার একটা মধ্যবর্তী নির্বাচনে যাওয়া। যদি আপনি যদি জনপ্রিয় মনে করেন নিজেকে। থার্ড হচ্ছে, যেটা হচ্ছে সবচেয়ে বিপজ্জনক, সেটা হচ্ছে আমি ক্ষমতায় থাকবো, অপোজিশনকে মেরে কেটে পিটিয়ে যেভাবে খুশি সেভাবে আমি থাকবো 2041 পর্যন্ত, তারপরে দেখা যাবে। অধ্যাপক সাদেক আলী, রিকনসিলিয়েশন সম্ভব কিনা? ধন্যবাদ আপনাকে। দুই দলের মধ্যে সংলাপ সম্ভব কিনা? আসলে আমার মনে হয় যে একটা পরিবেশ দরকার, এবং যেটা মাহফুজুল্লাহ ভাই বলেছেন যে সরকারকে উদ্যোগ নিতে হবে, বা রণ ভাই বলেছেন, আমি ওনাদের সাথে পুরোপুরি একমত না। কেননা এই সরকার হয়তো উদ্যোগ নিতে পারেন, এবং তারা যে যখন ক্ষমতায় ছিলেন সেই সময়, যখন নির্বাচনের সময় তারা উদ্যোগ নিয়েছিলেন, সেই উদ্যোগটা সফল হয়নি। এবং সেই সফল না হওয়ার পিছনে সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশ ন্যাশনাল পার্টি তারা যাদের সাথে অ্যালায়েন্স করে আছে, বিশেষ করে জামাত, এখানে একটা সিদ্ধান্ত নিয়ে মৌলিক সিদ্ধান্তের বিষয় চলে আসছে যে সেই পরিবেশটা সৃষ্টি করতে হবে। তারা কি জামাতের সাথে থেকে টেবিলে আসবেন নাকি জামাতকে রেখে আসবেন,
এটা কারণ আমরা জানি যে জামাত এখনো নিষিদ্ধ হয়নি, কিন্তু আমরা জানি যে যুদ্ধাপরাধীদের বিচারটা চলছে এবং এটা একটা বিশাল বিষয় এবং এটা নিয়ে কিন্তু জনমত আছে, এটা গ্রহণযোগ্য একটা বিষয় এবং এটা আমরা চাই, সবাই চাই। তো এই জায়গাটাতেই এখানে একটা খুব বড় বিষয় যে আমরা দেখেছি যে খালেদা জিয়া 7 দফা দাবি উনি উপস্থাপন করেছেন এবং উনি বলেছেন যে উনি এই 7 দফা নিয়ে উনি এগোতে চান। এই জায়গায় ওনার একটা স্ট্যান্ড উনি নিয়েছেন, কিন্তু একটা বিষয় দেখতে হবে যে ওনাদের সাংগঠনিক শক্তিটা কি পর্যায়ে আছে, তৃণমূলে ওনাদের অবস্থাটা কি, এবং ওনারা যে বলছেন যে জনগণ আমাদের সাথে আছেন, জনগণ থাকলে তো জনগণের গেটের সামনে চলেই যেত, এটাও তো ঠিক। বলা হয় যে পুলিশ দিয়ে তাদেরকে যেটা ঠেকানো হয়, আমেন আপা জনগণকে যেটা যেতে দেওয়া হয় বলছেন, না। পুলিশ তখন আমরা কি স্বৈরাচার বিরোধী আন্দোলন করিনি এরশাদের সময়, তখন তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আমরা তো কত টিয়ার মানে আরো গ্যাস সেলিং এর desperate হওয়া ভিতর দিয়ে দরকার গেছি। BNP কে, তাই তো? হ্যাঁ, আরো বেপরোয়া হওয়া বিএনপি দরকার। ডেসপারেট না, বিএনপি চাচ্ছে জনগণ আছে। আচ্ছা। সেই জায়গায় আমি সম্মানের সাথেই বলছি যে সেই জনগণটা কোথায়, সেই জনগণের কাছে গ্রহণযোগ্যতা পেতে হলে বিএনপি কে একটা মৌলিক সিদ্ধান্তে আসতেই হবে, সেই পরিবেশটা তাকে সৃষ্টি করতে হবে। সেটা তার অতীতে ছিল এক সময়, সেটা তারা হারিয়েছে যখন আমরা দেখেছি যে যুদ্ধাপরাধী তারা মন্ত্রী বানিয়েছে, তাদেরকে ফ্ল্যাগ উড়াতে দিয়েছে, তারা সর্ব জায়গায় বিরাজ করছে এবং যুদ্ধাপরাধী বিচারের সময় আমরা যে রায়গুলো পেয়েছি, রায়ের পরেও কিন্তু ওনাদের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি। এটাও তো জনগণ দেখেছে, গণমাধ্যমের কৃপায় তারা দেখছে, অন্যান্য মাধ্যমে আমরা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে দেখছি। আর একটা বিষয় হচ্ছে যে বিএনপির যিনি ভাইস চেয়ার, উনি লন্ডনে বসে যে ধরনের অশোভন উক্তি করছেন, মন্তব্য করছেন, যেটা মানে মীমাংসিত বিষয়, সেসব বিষয় নিয়ে যেসব মন্তব্য করছেন, সেটা কিন্তু আমি মনে করি বিএনপি কে জনগণের কাছ থেকে দূরে সরাচ্ছে। আমি মনে করি বিএনপি এখানে বিব্রত হচ্ছেন এবং সেই কারণেই আজকে যে লেখাটি এসছে সেখানে মির্জা ফখরুল সাহেবের একটি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আমরা জানি, কোন ব্যাকগ্রাউন্ড থেকে উনি বিএনপিতে গেছেন। তো ওনার কাছ থেকে আসলে এই মন্তব্যটা কি খুবই অপ্রত্যাশিত? আমার কাছে মনে হচ্ছে না, হয়তো বা উনি রিজয়েন্ডার দিবেন বা কি করবেন সেটা ওনার ব্যাপার, কিন্তু এটা খুব একটা অপ্রত্যাশিত মন্তব্য ছিল না, কারণ দেয়ালে যে পিঠ থেকে গেছে একটা জায়গায় এসে এখন তারা নিজেরাই অনুধাবন করতে পারছেন। সেই কারণেই এমন একটি পরিবেশ নিতে হবে যেখানে মাহফুজুল্লাহ সাহেব বলেছেন যে আপনার সংলাপ, মধ্যবর্তী নির্বাচনে কি দরকার, আপনার যদি সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য একটা নির্বাচন হয়ে থাকে তার মানেই না যে অতি সত্বর আমাকে একটা নির্বাচন করতে হবে। এবং জনগণের কাছ থেকে কি সেই দাবিটা এসছে? বাংলাদেশে কি এমন একটা পরিস্থিতি চলে গেছে যে আমাদের এখনই একটা মধ্যবর্তী নির্বাচন করতে হবে? বরং আমাদের একটা, আমার মনে হয় যে এই জায়গায় একটা পরিবেশ সৃষ্টি করাটা আরো বেশি জরুরি। জি, অধ্যাপক আমেনা মোহসিন। নির্বাচন আমি বলেছি যে 3টা পথ আপনার হতে সেটা পারে, একটা মধ্যে ছিল মধ্যবর্তী নির্বাচন, হ্যাঁ, একটা আমি দ্বিতীয় লিখে পয়েন্টটা রেখেছিলাম। ছিল। করতে হবে সেটা বলি নাই আমি বলছি যে কোনো আপনার একটা হতে সাজেশনটা পারে। নিয়ে আমি বলছি কথাটা। যে আমাদের জনগণের মধ্য থেকে যে প্রশ্নগুলো আসে আমরা অনেক সময় দেখি, সেটা হচ্ছে যে যুদ্ধাপরাধীদের বিষয়ে বিএনপির স্ট্যান্ডটা কি, এই যে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, বিএনপির এই বিষয়ে বক্তব্যটা কি, তারা যদি কখনো ক্ষমতায় যায়, জনগণ যদি তাদের ভোট দিয়ে ক্ষমতায় আনেন, তারা যদি পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করেন, তারা কি যুদ্ধাপরাধীদের আবার সেই দালাল আইন বাতিল করে দিয়ে তাদেরকে ক্ষমা করে দেবেন? আবার কি যুদ্ধাপরাধীদের তারা মন্ত্রী করবেন? এগুলো কিন্তু জনগণের মনের মধ্যে প্রশ্ন। আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো কিন্তু বিএনপির ক্লিয়ার করা উচিত। জনগণের কাছে যান না আপনারা, জনগণের কাছে গেলেই তো হয়। না, সেটা তো যাচাই হয়ে যাবে। আমরা তো জনসম্পৃক্ত আছি। জনগণের কাছে ভোট না, চাইলে না, তো হয়ে আমরা যায়, তো সেটা যাচাই। জনসম্পৃক্ত আছি। না, না, নির্বাচন জনসম্পৃক্ত কিন্তু তারা না, ওনারাই সবাই করেননি। জনসম্পৃক্ত। যারা আপনারা তো সরাসরি না, রাজনীতির তাহলে সঙ্গে জড়িত, আপনি যারা রাজনীতির সঙ্গে জড়িত থাকেন তারা প্রত্যেকেই বলেন আমরা জনসম্পৃক্ত। অবশ্যই, এটা হচ্ছে কারণ সমস্যা আর কি। আমাদের কিন্তু তারা আন্দোলনগুলো কতখানি যদি আপনারা সম্পৃক্ত? দেখেন, এখন আমাদের যে দু তিনজন মন্ত্রী আছে আমাদের ক্যাবিনেটে আমি যারা একটু- খুবই একটু জনসম্পৃক্ত, বলি। তাদের পিছনে জনসমর্থন একটাও নাই। না, সেটা তো এটা আপনি কনক্লুড করতে পারেন না, জনগণই বলবে জনসমর্থন আছে তারা কিনা। কোন ভোটে হ্যাঁ, পাস করেছেন, এখন কেমন করে আমি করেছেন, একটা এটা জিনিস সবাই বলি জানে। যে এটা বলা- আমাদের নেত্রীকে যখন আপনার 111-এ যখন তাকে বন্দী করা হলো, আমাদের কিন্তু রাস্তা থেকে কেউ সরাতে পারেনি। আমরা কিন্তু জানি, আমরা কিন্তু জীবন দিয়ে হলেও সেই আন্দোলন সফল করতে জানি। এবং আপনারা দেখবেন যে যখন বিএনপির কমিটিগুলো ঘোষিত হলো মহানগর, তারা তাদের নেতার মুরাল যেটা জিয়াউর রহমানের, সেটাকে ভাঙচুর করলো। সেদিনও তো আপনার এই যে প্রাক্তন মন্ত্রী কি বলে, এই যে পূর্তমন্ত্রী, তিনি স্যান্ডেল জুতা পরে কি করেছেন, মামলা হয় নাই সেটা। দেখেন এই বড় দলগুলোর সমস্যাটা কি জানেন, একটা জিনিস আমাদের স্বীকার করা ভালো, বড় দলগুলোর সঙ্গে দুটি বড় দল, তো দুটি বড় দলের মধ্যে লক্ষ লক্ষ কর্মী সমর্থক সদস্য আছেন, সেখানে নেতার প্রতিযোগিতা,
কমিটির প্রতিযোগিতা, এটা অস্বাভাবিক কোনো জিনিস না, না। কিন্তু আমি মনে বলছি করি যে এইটা আপনারা- ওই দল না যেখানে আপনি হাতে গুনে মেম্বারশিপ বলবেন, না না, সেখানে কোনো কিন্তু সমস্যা আপনাদের হবে না। একটা জিনিস, জি, আপা, এটা আমি এটা একটু- আপনি স্বীকার আচ্ছা, করবেন কিনা আমি- আমার আমি- মনে হয় ওনার সেটা সময়টা আমরা important। নিয়ে নিচ্ছি। আমরা সময়টাও কিন্তু গণতান্ত্রিকভাবে আমি অনেক বঞ্চিত হওয়া ধৈর্যের উচিত। সাথে আপনার অনেক কথা শুনেছি, জি, একটু আমারটা আমিরা বলতে দেন মহসিন, প্লিজ। না, আপনি এখন বলতে চাইলেন, তাহলে শুরুতেই আপনি বলতে চাইলেও আমি ইন্টারাপ্ট করতাম না। না, আমার কাছেই কিন্তু ফেরদৌস এসেছিলেন। Please, বলেন। শাকিল আমার মনে হয় আপনি একেবারেই আমাকে ভুল বুঝেছেন। আমি যখন বলেছিলাম যে রাষ্ট্র চরিত্র চেঞ্জ হয়ে গেছে, আপনি মানে আমি এটা বুঝে পাই না যে আপনারা একটা শব্দ নিয়ে সেটাকে এভাবে পেঁচিয়ে একেবারে একটা ভুল ব্যাখ্যা দিয়ে ফেলেন। রাষ্ট্র চরিত্র চেঞ্জ হয়েছে বহু আগে থেকে, এবং এটা 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে চেঞ্জ হয়েছে। তারপরে পরিবর্তনগুলো এসেছে, মার্শাল ল এসেছে। আমার মনে হয় 90-এর পরে আমরা একটা গণতন্ত্রের চর্চা আরম্ভ করেছিলাম। সেখান থেকে গিয়ে আমরা আবার একটা আমি যেটা বলছি লিবারাল ফেসিজম বলেন, অটোক্রেসি বলেন, একটা ওই পর্যায়ে যে দাঁড়িয়ে আছি। এবং অনেকগুলো ইনস্টিটিউশনস যেগুলো গণতন্ত্রের সহায়ক ছিল সেগুলো আমরা দেখছি যে আজকে ভেঙে যাচ্ছে। আপনি যে প্রশ্নটা তারানাকে করেছিলেন যে মানে ডেমোক্রেসি ভার্সেস ডেভেলপমেন্ট, আমার মনে হয় রুবায়াত আপনি ঠিক মানে আপনি যে প্রশ্নটা করেছিলেন, তারানা যে উত্তরটা দিয়েছে, আই ডোন্ট নো, মানে আমার কাছে মনে হয়েছে যে সেটার সাথে ওটার কোনো মিল আমি খুঁজে পাইনি। আমি প্রশ্নটাকে একটা ব্রড স্পেকট্রামে দেখতে চাচ্ছিলাম, যেখানে আজকে যে মডেলটা আমরা আমাদের সামনে নিয়ে আসছি সেখানে আমরা ডেভেলপমেন্টের কথা শুধু বলে যাচ্ছি। এখন আপনি কোন ধরনের ডেভেলপমেন্ট বলবেন? একটা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হতে পারে যেটার মধ্যে শুধু অর্থনৈতিক উন্নয়ন না, সেটার মধ্যে রাজনৈতিক উন্নয়নও হবে। আমি সেভাবে এটাকে আই রিড ইট ইন দ্যাট ওয়ে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেই উন্নয়নটা এসেছে এখন দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট দেখাচ্ছি, ইকোনমিক ইন্ডিকেটরস দেখাচ্ছি, এমডিজি দেখাচ্ছি, যেখানে আমি ডিসপিউট করছি না। বাট লেট আস নট ফরগেট যে প্রাইভেট সেক্টর ওখানে কতটুকু তাদের অবদান, এবং লেট আস অলসো নট ফরগেট যেখানে আরএমজি সেক্টর আছে, সাদেকাও গার্মেন্টস নিয়ে কাজ করেছে, আমিও করেছি, মাইগ্রেশন নিয়ে আমরা দুজনই কাজ করেছি। লেট আস নট ফরগেট যে তাদের অবদানটা কতটুকু এবং তাদেরকে আমরা কোথায় মূল্যায়ন করেছি। এগুলো আমাদেরকে ভুলে গেলে হবে না। এবং আমি যে ধরনের ডেভেলপমেন্ট দেখছি এটাকে আমি স্কিউড ডেভেলপমেন্ট বলবো, এবং এই ধরনের ডেভেলপমেন্ট একটা সামরিক সরকারের অধীনেও হয়। আমরা সাউথ ইস্ট এশিয়ার মডেল দেখছি, ইস্ট এশিয়ার মডেল দেখছি। এটা বাংলাদেশের জনগণ আমার মনে হয় নিয়ার ফিউচার তারা ডিসাইড করবে এই ডেভেলপমেন্টটা তারা চাচ্ছেন কিনা। আমাকে একটু সময় দেন, বিকজ তারা না কতগুলো পয়েন্ট বলেছেন উইচ আই থিঙ্ক আর ভেরি ক্রিটিক্যাল। আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন যে হোম মিনিস্ট্রির পজিশনটা অফার করা হয়েছিল, বাট আপনি তো একজন লয়ার না, আপনি কনস্টিটিউশনটাও দেখেন। কনস্টিটিউশনে, বাংলাদেশের কনস্টিটিউশনে প্রধানমন্ত্রীর হাতে যে ক্ষমতা আছে সেই ক্ষমতার বলে অন্য সব মিনিস্ট্রি তো তার অধীনে থাকে। আনলেস ইউ কার্টেল দ্যাট প্রাইম মিনিস্টার্স পাওয়ার, আমি অন্য ক্ষমতাগুলো আমি ইচ্ছা করলে কতটুকু এক্সারসাইজ করতে পারবো, কতটুকু করতে পারবো না। আমাদের চোখের সামনে আমরা দেখছি হোম মিনিস্টার থেকে কি ধরনের বক্তব্যগুলো আসছে। আমরা আজকেও দেখেছি, গতকালও দেখেছি, বেশ কয়েকদিন ধরেই আমরা দেখে যাচ্ছি কি ধরনের বক্তব্যগুলো আসছে। আপনি বলেছেন যে না প্লিজ আমাকে একটু শেষ করতে দেন, তারপরে আপনার কথার মাঝখানে উনি একটা পয়েন্ট বলবেন সঙ্গে সঙ্গে আমি উত্তরগুলো দিতে পারলে না সুবিধা হতো। আপনি আর তাহলে করতে হয় কি থাকেন। আমি আই লুজ মাই ট্র্যাক। আমি তাহলে ঠিক আছে, আপনি track আমি করেন, যেহেতু আমি answerগুলো অত ফোকাসড না, আচ্ছা, এটা আমার একটা লিমিটেশন। আপনি বলছিলেন যে বিতর্কিত করেছে কেয়ারটেকার গভর্নমেন্টকে বিএনপি। আই এগ্রি, টোটালি এগ্রি উইথ ইউ। কোনো প্রয়োজন ছিল না বয়স বাড়িয়ে দেওয়ার। তাহলে কিন্তু মেইন পয়েন্টটা হলো বিতর্কিত হয়ে যাওয়ার জন্যই কি আমরা ওই মডেলটাকে ভেঙে সরিয়ে দেব? ইলেকশন কমিশনও তো বিতর্কিত হয়েছে অনেকবার, তো আমরা কি ইলেকশন কমিশনকে সরিয়ে দিয়েছি? আপনি সেই কেয়ারটেকার গভর্নমেন্টকে রিফর্ম করতে পারতেন। মানে আমি কি আমার মাথা ব্যথা বলে কি আমি একদম আমার মাথাটা কেটে দিব? দ্যাট ক্যান নট বি আ জাস্টিফিকেশন ফর ডুইং অ্যাওয়ে উইথ দ্য সিস্টেম। আমি বিতর্কিত করেছি, এটা বিএনপি ভুল করেছে, আমি স্বীকার করছি, আপনি সেখানে রিফর্ম আনতে পারতেন। আচ্ছা, তারপরে আপনি ধরেন যে কথাগুলো আমি যেটা ফেরদৌস, আমি একদম লাস্টে যে আমরা উত্তরণের পদগুলোকে, আপনি নিজে একটা শব্দ ব্যবহার করেছেন পলিটিক্স অফ অ্যানিহিলেশন। এই পলিটিক্স অফ অ্যানিহিলেশন আমাদের দুই দলকেই মাথায় রাখতে হবে, বিএনপিকেও মাথায় রাখতে হবে। এই বাংলাদেশে যদি বিএনপি রাজনীতি করতে চায়, তার একটা এফেক্টিভ পার্লামেন্টারি সিস্টেমে, ডেমোক্রেসির মধ্যে, ইলেকটোরাল ডেমোক্রেসির মধ্যে তার একটা এফেক্টিভ
অপোজিশন দরকার। যদি বিএনপি নিজে পাওয়ারে থাকতে চায় তার আওয়ামী লীগকে দরকার হবে, আওয়ামী লীগকেও মাথায় রাখতে হবে, তার বিএনপিকে দরকার হবে। সেই সমঝোতা কি হবে কিনা, সেই রিকনসিলিয়েশন হবে কিনা? সেই কারণে আমরা আমি কিন্তু বলছি সাউথ যে আফ্রিকায় আপনি দেখেছি যে যদি ম্যান্ডেলা গণতন্ত্র হোয়াইটদের সঙ্গে চান এই reconciliation দেশে করেছেন। তাহলে Black আপনাকে এবং এই white। সমঝোতাতে আসতেই হবে, আদারওয়াইজ আপনি অন্য দলকে অ্যানিহিলেট করে আপনি নিজেকেও অ্যানিহিলেট করে ফেলবেন। আমি জানি না এই প্যারাডাইম ইকুয়েশনটা তার চলছে এখন বর্তমান রাজনীতিতে চলছে, সেজন্য তো আমি বলছি রাষ্ট্রের চরিত্র বদলে যাচ্ছে। ইটস নট আ ডেমোক্রেটিক জি আপা, কান্ট্রি। অনেক অনেক আমি কি ধন্যবাদ। আবার উত্তরগুলো একটু যে আপা দিতে একটু চাই? বলেন, আমরা শাকিল Thank ভাইয়ের you. কাছে যাবো, আমি খুব please। সংক্ষেপে বলবো। আপনি বলেছেন যে প্রাইম মিনিস্টার থাকলে ম্যানিপুলেট করতে পারেন হোম মিনিস্টার। প্রাইম মিনিস্টার সেই ধরনের ম্যানিপুলেট শব্দ আমি ব্যবহার না, করি মানে আপনার মানেটা তাই না, দাঁড়ায়। আমার মানে মোটেই আচ্ছা, তা তাহলে ছিল। আপনি আবার আমি বলছি বলুন। প্রাইম মিনিস্টারের প্রচন্ড ক্ষমতা আছে। আপনি and নিয়ন্ত্রণের everybody কথা বলছেন। serves under তাহলে আমি the- একটা জিনিস বলি, সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছে, তাহলে সেখানে প্রাইম মিনিস্টার ম্যানিপুলেট করেননি স্বরাষ্ট্র আমি মন্ত্রণালয়। ম্যানিপুলেট শব্দটা একবারও ব্যবহার করিনি। নিয়ন্ত্রণ, ম্যানিপুলেটের একটা ঠিক আছে। নেগেটিভ আচ্ছা, আমি তাহলে ইংরেজিটা অন্য অর্থ, বাংলা একেবারে সরাসরি বাংলায় বলি, নিয়ন্ত্রণ শব্দটি কি ব্যবহার করেছেন আপনি? শুনেন, লোকাল গভর্নমেন্ট ইলেকশন ন্যাশনাল ইলেকশনস এর মধ্যে যে পার্থক্য আমরা সবাই জানি। প্লিজ, কেন? এই দুটোর মধ্যে কোনো কেন প্যারালাল সিটি আসতেই পারে কর্পোরেশনে না। সিটি কর্পোরেশনে একের পর এক যখন আওয়ামী লীগ হেরে যাচ্ছিল, আপনি কি মনে করেন তখন সেটা আওয়ামী লীগের রাজনীতির জন্য খুব শুভ ছিল? শুভ না, আমার মনে হয় ইনফ্যাক্ট শুভ ছিল। হাতটা আগে মেনে থেকে শুভ নিয়েছিলেন। ছিল, No, আওয়ামী আপা, লীগ দেখিয়ে দিল। আপা, উনি একটু বলুন, আপনি বলেছেন এখন তারা আপা আপনি একটু কিন্তু বলুন। আপনি আমাকে একটু কার্টিসিটা শিখিয়েছেন যে আপনি যখন কথা বলবেন আমি যেন ইন্টারাপ্ট না করি। আই এক্সপেক্ট দ্য সেম ফ্রম ইউ। সেটা হচ্ছে যে প্রাইম মিনিস্টারই ছিলেন এবং সিটি কর্পোরেশনের নির্বাচনও হয়েছে এবং সেখানে শুধুমাত্র বিএনপি প্রার্থীরাও বিজয়ী হয়নি, স্বতন্ত্র প্রার্থীও বিজয়ী হয়েছেন। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা কোনোভাবে প্রভাবিত, নিয়ন্ত্রণ বা কোনো কিছুই মাননীয় প্রধানমন্ত্রীকে করতে দেখিনি। ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো হয়েছে, সেখানেও কিন্তু বিএনপির, আমরা জানি যদিও প্রত্যক্ষভাবে সমর্থন দিতে পারে না, বাট তাদের সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছে। আমাদের অনেক কর্মীদের মনোবলও ভেঙে গিয়েছিল। সেখানেও কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ন্ত্রণ বা আপনি যেটা বলছেন প্রভাবিত, নিয়ন্ত্রণ যে শব্দই ব্যবহার করেন কিনা, কোনো কিছুই করতে দেখিনি। আপনি অ্যাপ্রিহেন্ড কি করে করেন? ইউ ক্যানট অ্যাক্ট অন অ্যাপ্রিহেনশন, শি মাইট হ্যাভ, অথবা এটা হতে পারতো স্বরাষ্ট্র। আপা একটু শেষ করুক উনি। হ্যাঁ, আপনি বলছেন যে প্রাইম মিনিস্টার হিসেবে পদটিকে ব্যবহার করা আমাকে একটা বিষয়টিও না, আমি যেটা বুঝেছি অ্যাঙ্কর হিসেবে আপা, না আপা, ওনার কথার যদি অনুবাদ আমি করি, উনি বলেছেন সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রীকে যে ক্ষমতা দেওয়া হয়েছে তার কারণে অন্য মন্ত্রীদের সে অর্থে কাজ করার জায়গাটা নাই, প্রধানমন্ত্রী সর্বশেষ। তাহলে কিভাবে সিটি সেটা সাংবিধানিক কর্পোরেশনের ক্ষমতা। ইয়েগুলোতে তারা বিজয়ী হলেন? তারা নিজেরা এই সিস্টেমের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করে এই সিস্টেমকে এবং এটা কিন্তু সরকারের কিছু না, এটা আপিল বিভাগের রায়। আমি বারবার রিপিট আমল তো নিয়ন্ত্রণ করছে না, এর কোনো জবাব আছে কিনা তারা আপা যেটা তুলেছেন? শুনেন, ওই যে বারবার যেটা যে সিটি কর্পোরেশনে যেহেতু সরকার বদল হয় না, হ্যাঁ, সেই জন্য সেখানে একটা অন্য রকমের রোল বা অন্য রকমের হাওয়া কাজ করে। আর জাতীয় নির্বাচনে যেহেতু সরকার বদলের একটা ইয়ে থাকে, সেই জন্য স্টেকটা অনেক হাই থাকে। আপনি যে প্রত্যেক মানুষের জীবনে, রাষ্ট্রের জীবনে, সমাজের জীবনে স্টেকটা খুব ইম্পর্টেন্ট। সেই স্টেকটা কতখানি হাই তার উপরে নির্ভর করবে ইন্টারভেনশনটা কি হয়। মাহবুবুল হক শাকিল, প্লিজ। আমি প্রথমে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে শ্রদ্ধেয় মাহফুজুল্লাহ ভাই বলেছেন যে আমি হয়তো ভদ্রভাবে কথা বলিনি। তা আমার কথা হচ্ছে যে বেগম খালেদা জিয়া বিএনপির নেত্রী এবং আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলন করি তখন আমাদের সবার নেত্রী, তিনি কোরবানি হোটেলে রাতে ছিলেন এবং সেখান থেকে পরদিন তাকে দরজা ভেঙে বের করে আনা হয়েছিল। সেই ছবিটি পরের দিনের পত্রিকায় এসছে, সমগ্র জাতি দেখেছে, মানুষ দেখেছে। এখানে আমি অভদ্র কথা কোথায় বললাম আমি আসলে নিজেও খুঁজে পাইনি। আমি দেখলাম যে আমার কোন কথাটা অভদ্র, আমি দেখলাম যে না, কোনো অভদ্র কথা আমি বলিনি, একটি স্বীকৃত সত্যকে আমি আবার উচ্চারণ করেছি। দ্বিতীয় কথা হচ্ছে উনি বলুন, তথ্য যোগ করে দিই আর কি। দ্বিতীয় কথা হচ্ছে যে ওই যে ছবির কথা বললো না, সেটা কারা দরজা ভেঙেছে, কারা টিয়ার গ্যাস মেরেছে কুরবানি হোটেলে, এইটা ওই ছবিতে ছিল। এইটুকুই কারেকশন। দ্বিতীয় কথা হচ্ছে যে রিজভী আহমেদের ব্যাপারে, বিএনপির দপ্তর সম্পাদকের ব্যাপারে আমি যেটি বলেছি সেটি খুবই স্বাভাবিক, যে আজকে আপনি একটি স্বাভাবিক পারিবারিক জীবন আমরা সবাই প্রত্যাশা করি। সেক্ষেত্রে একজন মানুষ দিনের পর দিন, মাসের পর মাস দলীয় কার্যালয়ে উনি নিজেকে বন্দী করে রাখবেন, সেটি আমি বলেছি যে সেটি একটি অস্বাভাবিক জীবন। এর বাইরে আমি কোনো কথা বলিনি। তৃতীয় হচ্ছে মাহফুজুল্লাহ ভাই বলেছেন যে সত্য পুরোপুরি বলতে হবে। অবশ্যই সত্য পুরোপুরি বলতে হবে। আজকে উনি বলেছেন যে গত কয়েক বছর যাবৎ বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাচার হচ্ছে। এক্ষেত্রে আমি শুধু সত্য উচ্চারণের খাতিরেই বলতে চাই, দেশ থেকে বিদেশে টাকা পাচার করার এই ট্রেন্ড,
এই ট্রেন্ড সবচাইতে বেশি হয়েছে গত বিএনপি জামাত সরকারের সময়, এবং সে কারণেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যে জরিপ, সেই জরিপে পাঁচবার বাংলাদেশ দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। কেন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল? আমরা যদি সেই দিকে তাকাই তাহলে আমরা দেখব তৎকালীন প্রধানমন্ত্রী নিজে 35 লক্ষ টাকা জরিমানা দিয়ে কালো টাকা সাদা করেছিলেন। বাংলাদেশ কেন 5বার দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল? তার কারণ আমরা দেখেছি যে আজকে আপনি দেখেন জাতিসংঘের অর্থ পাচার বিষয়ক যে হ্যান্ডবুক প্রকাশিত হয়েছে, সেই হ্যান্ডবুকে তদানীন্তন প্রধানমন্ত্রী আজকের বিএনপি নেত্রী তার ছেলের নাম রয়েছে। আজকে আমরা বুঝতে পারি কেন বাংলাদেশ দুর্নীতিতে 5বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। সিঙ্গাপুরের আদালতে তার ছেলের বিরুদ্ধে রায় হয়েছে এবং সেই অর্থ বাংলাদেশকে ফেরত দেওয়ার জন্য কোর্ট রায় দিয়েছে। আজকে আমরা বুঝতে পারি বাংলাদেশ কেন দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। যখন দেখি এফবিআই তো নিশ্চয়ই আওয়ামী লীগ সরকারের কথায় চলে না, আমেরিকার সরকার নিশ্চয়ই আওয়ামী লীগের কথায় চলে না, এফবিআই থেকে কর্মকর্তা এসে আজকে তার সন্তানের বিরুদ্ধে বাংলাদেশের কোর্টে সাক্ষী দিয়ে গেছেন দুর্নীতির মামলায়। এসব কারণেই বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। মিডিয়ার উপর অত্যাচারের কথা বলা হয়েছে। আজকে বাংলাদেশে যেটি কথা বলা হয়েছে, আজকে হ্যাঁ একটি টেলিভিশন চ্যানেলের মালিক যিনি চেয়ারম্যান, তিনি আজকে কারাগারে। কেন কারাগারে? তার বিরুদ্ধে সুনির্দিষ্ট পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে এবং বাংলাদেশে এই পর্যন্ত পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে, গ্রেপ্তার হয়নি একটি নজিরও কেউ দেখাতে পারবেন না। শুধুমাত্র টেলিভিশন চ্যানেলের মালিক অথবা আমি সাংবাদিক অথবা আমি সরকারি কর্মকর্তা, এ কারণে আমি মাপ পেয়ে যাবো আইনের হাত থেকে? তারপর আসুন যে কথাটি নিয়ে আপনি শুরু করেছিলেন যে রিকনসিলিয়েশন বা সংলাপের কথা। গত 5ই জানুয়ারির নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নিশ্চয়ই খেয়াল আছে, মাহফুজ ভাইয়ের অবশ্যই খেয়াল আছে, রণ ভাই আছেন, বারবার একদিনে বেশ কয়েকবার ফোন করেছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বিএনপি নেত্রীকে সংলাপে বসার জন্য। তারা কিন্তু সংলাপে আসেননি, নির্বাচনে আসেননি, এবং যে কারণে আমরা এখন বলে থাকি যে নির্বাচনে না আসাটা ছিল একটি বিশাল রাজনৈতিক ভুল সিদ্ধান্ত। আজকে সেই রাজনৈতিক ভুল সিদ্ধান্তের খেসারত কেন বাংলাদেশের মানুষকে আজকে আপনার পেট্রোল বোমার আগুনে পুড়ে সেই খেসারত দিতে হবে? আজকে যদি বিএনপি নেত্রী যখন ডাক দেন তখন যদি তার নেতা কর্মীরা তার ডাকে না আসে, তার খেসারত কেন বাংলাদেশের সাধারণ মানুষকে দিতে হবে? রিকনসিলিয়েশন আমরাও চাই, সংলাপ আমরাও চাই। সংলাপ কি হতে পারে? অবশ্যই বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি গণতান্ত্রিক সমাজ নির্মাণে আমরা সবাই বদ্ধপরিকর। এটি গণতান্ত্রিক সমাজ নির্মাণের জন্য পূর্ব শর্ত হচ্ছে সংলাপ, ডায়ালগ এবং রিকনসিলিয়েশন। কিসের রিকনসিলিয়েশন হবে? মৌলিক কিছু প্রশ্নে। আজকে অবশ্যই সংলাপ হতে পারে। সংলাপ হবে যে হ্যাঁ আসুন আমরা একসাথে বসে ঠিক করি মুক্তিযুদ্ধের সময় যে সমস্ত যুদ্ধ অপরাধী রাজাকার আলবদরেরা এই বাংলাদেশে গণহত্যা করেছিল, বাংলাদেশে ধর্ষণ চালিয়েছিল, অগ্নি সংযোগ করেছিল, লুটপাট করেছিল, তাদের বিচার কিভাবে আরো ত্বরান্বিত করা যায় সেই ব্যাপারে অবশ্যই রিকনসিলিয়েশন হতে পারে। সে ব্যাপারে অবশ্যই সংলাপ হতে পারে। সংলাপ হতে পারে কোন ব্যাপারে? আজকে রাজনীতির নামে যে সন্ত্রাসবাদ চাপিয়ে দেওয়া হচ্ছে। আপনি দেখুন চট্টগ্রামের স্কুলের ছাত্রী অন্তু বড়ুয়া, ওর চোখ নষ্ট হয়ে গিয়েছিল। আজকে বিভিন্ন জায়গায়, আজকে আমার ময়মনসিংহে একজন রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছিল, সে পেট্রোল বোমার আঘাতে আজকে ঢাকার বার্ন ইউনিটে বন্দি, বার্ন ইউনিটে আজকে সে ভর্তি। আজকে এই সমস্ত সন্ত্রাস, এই সমস্ত বোমাবাজি, এই সমস্ত নাশকতা কিভাবে থামানো যায়, রাজনীতির নামে সন্ত্রাসবাদকে যারা উস্কে দিচ্ছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়, সেক্ষেত্রে অবশ্যই আমাদের মধ্যে সংলাপ হতে পারে, আমাদের মধ্যে মতৈক্য হতে পারে। আজকে আমাদের মধ্যে মতৈক্য হতে পারে রাজনৈতিক সংস্কৃতি নিয়ে, রাজনীতির ভাষা নিয়ে। আজকে আপনি দেখুন বাংলাদেশে আজকে কি কি ব্যাপারে কোন কোন বিষয়ে আপনি রিকনসিলিয়েশন চাইতে পারেন। আজকে অবশ্যই আমরা একটি ঐক্যমতে আসতে পারি যে জাতির জনক যিনি এই রাষ্ট্রের সৃষ্টি করেছিলেন, সব বাদ দেন, একটি পরিবার, সপরিবারে একটি পরিবারকে, একটি পরিবারের অলমোস্ট সব সদস্যকে হত্যা করা হলো। আপনি নিজেই নিশ্চিতভাবে জানেন যে সেদিন আপনার জন্মদিন না, তারপরে নগ্ন উল্লাস করার জন্য, বিকৃত আনন্দ উল্লাস করার জন্য আপনি সেদিনকে জন্মদিন বানিয়ে কেক কাটছেন। হ্যাঁ, আজকে আমাদের মতৈক্য হতে পারে এ ধরনের নষ্ট রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে। দল মত, হ্যাঁ আমাদের মধ্যে দলীয় পার্থক্য থাকতেই পারে। আজকে রণভাই আমার শ্রদ্ধেয় নেতা, তিনি সিপিবির প্রেসিডিয়াম সদস্য। আজকে আমি হয়তো বা তারা না হয়তো আওয়ামী লীগ করেন, আরেকজন হয়তো বিএনপি করেন, তাদের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে। কিন্তু আমি যে কথাটি বললাম যে একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতির প্রশ্নে আমাদের মধ্যে মতৈক্য হতে পারে। মুক্তিযুদ্ধে যারা আমাদের বিরোধিতা করেছিল তাদের বিচারের প্রশ্নে আমাদের মধ্যে মতৈক্য হতে পারে। সন্ত্রাসবাদের বিপক্ষে আমরা কিভাবে কার্যকর ভূমিকা রাখতে পারি সে বিষয়ে আমাদের মধ্যে মতৈক্য হতে পারে। আমাদের ভিতরে মতৈক্য হতে পারে এই দেশে যে কথাটি এখানে আলোচনা উঠে এসেছে, ডেভেলপমেন্ট অ্যান্ড ডেমোক্রেসি, কিভাবে আমাদের গণতন্ত্রকে অক্ষুণ্ণ রেখে
গণতন্ত্রের পথে হেঁটে কিভাবে একটি উন্নত বাংলাদেশ গড়া যায় সেক্ষেত্রে আমাদের মধ্যে মতৈক্য হতে পারে। এবং এক্ষেত্রে আপনি একটি মজার বিষয় লক্ষ্য করবেন, পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে যদি আপনি লক্ষ্য করুন, অথবা যে দেশগুলো অনুন্নত থেকে উন্নয়নশীল, উন্নয়নশীল থেকে আজকে উন্নত দেশের ভূমিকায় চলে গিয়েছে, সিঙ্গাপুর বা মালয়েশিয়া আমাদের পাশের দেশ, তাদের উদাহরণও যদি আমরা দেখি, আপনি দেখবেন শুধুমাত্র সেই সমস্ত দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে যেই দেশগুলোর কর্তৃত্বে এবং নেতৃত্বে এবং সরকারে ছিল সেই দেশের মুক্তিযুদ্ধ বা জাতীয় মুক্তির সংগ্রামে নেতৃত্ব দানকারী সংগঠনগুলো। সে কারণেই আজকে আমি আশাবাদী যে আজকে আমাদের দেশে গণতন্ত্রকে অক্ষুণ্ণ রেখে উন্নয়নের পথে যে এগিয়ে যাওয়া, তার সঙ্গে আরেকটি মাত্রা যোগ হয়েছে যখন এদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী যে সংগঠন, সেই সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতায়, তখন আমার আশাবাদ আরো অনেক বেড়ে যায়। এবং আমি অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে 7 মিনিট সময় আমরা একটু ভাগ করে নিতে চাই। রণ ভাই 1 মিনিট, শেষ মিনিটে যদি কিছু বলতে চান আপনি দর্শকদের উদ্দেশ্যে। আমি মনে করি যে এই সকল বিষয়ে আজকে আলাপ আলোচনা হওয়া দরকার। অবশ্যই তার মধ্যে জামাত থাকবে না, জামাতকে বাদ দিয়ে আমরা সবাই বসে এবং আমাদের রাজনৈতিক দলের বাইরেও যে সমস্ত চিন্তাশীল ব্যক্তি আছেন সবাইকে নিয়ে আজকে সকল ইস্যুকে নিয়ে আমরা একটা সমঝোতা আসতে হবে, একটা আচরণবিধি তৈরি করতে হবে, গণতন্ত্রের সংজ্ঞাকেও আমাদের নির্ণয় করতে হবে। আমেনা আপা 1 মিনিট। আমার মনে হয় আমাদের যে রাজনৈতিক কালচারে যে হেট স্পিচ বা যেটাকে আমরা ডেঞ্জারাস স্পিচ বলি সেটা বন্ধ করতে হবে এবং ইতিহাস বিকৃত অবশ্যই বন্ধ করতে হবে। এবং আমি এটা খুবই স্পষ্টভাবে বলতে চাই যে কাউকে বড় করতে হলে কাউকে খাটো করা মানে এটা ঠিক না। আমাদেরকে এটা স্বীকার করে নিতে হবে বঙ্গবন্ধু ওনার স্থানে আছেন। একই সাথে আমি এটাও মনে করি যে জিয়াউর রহমানকেও আইএসআর এজেন্ট বলাটা ঠিক না। জি সাদেক আপা 1 মিনিট। আমি মনে করি যে আসলে এই সহিংসতা, নাশকতা এটা বন্ধ করতেই হবে। কারণ আপনি বলেছেন যে 6 জন মারা গেছে, আমরা আরো দেখেছি যে এর মধ্যে কয়েকজন ছাত্র, পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র মারা গেছেন এই ধরনের অন্তদ্বন্দ্বে পরে বা সহিংসতা, নাশকতার জন্য। আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরদের হাতে কিভাবে ছাত্ররা নিগৃহীত হচ্ছে, তাদের রক কাটা হচ্ছে এবং তারা মারাও গেছেন। কুষ্টিয়াতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মারা গেছেন। তো এই ধরনের আমরা শিক্ষক হিসেবে যেমন দেখতে চাই না, তেমনি ভাবে সাধারণ নাগরিক হিসেবে আমরা চাই যে মানুষের জানমালের একটা নিরাপত্তা থাকুক। কিন্তু এই কথাটাও ঠিক যে একটা অংশগ্রহণমূলক রাজনীতি এখানে প্রয়োজন, যেটা ছিল, যেটা আমরা হারিয়ে ফেলেছি। এবং এখানে সবার আমার মনে এখানে একমতই হবে যে জামাতকে নিয়ে একটা মৌলিক সিদ্ধান্তে আসতেই হবে বিরোধী দলকে, এবং সেভাবে হয়তো আমরা এগোতে পারি। আমি মনে করি যে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। আমরা এখন নারীর ক্ষমতায়নে পৃথিবীর 10টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 7ম, তৈরি পোশাক রপ্তানিতে আমরা 2য়, অর্থনৈতিক উন্নয়নে প্রথম 5টি দেশের মধ্যে আমরা একটি, 2021 সালের মধ্যে আমরা মধ্যমায়ের দেশে পরিণত হব। IMF থেকে শুরু করে ওয়ার্ল্ড ব্যাংক সকলেই বলছে এটি সম্ভব। এবং এই প্রগতির ধারাটা অব্যাহত রাখতে হলে আমাদেরকে এই প্রগতির ধারায় এগিয়ে যেতে হবে। এবং অবশ্যই আমি সেই সঙ্গে একটি কথা বলবো, যারা আমাদের দেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন তাদের সঙ্গে নিয়ে রাজনীতি করে আমরা একটি আফগানিস্তান চাই না, আমরা বোকো হারামকে দেখতে চাই না। এবং আমরা এই বিষয়ে জনগণকে বলতে চাই, সেই নুরুল দিনের সারা জীবন নাটকটির একটা লাস্টের লাইন ছিল যে জাগো বাহে কণ্ঠে সবাই। কাজে জনগণকে জাগতে হবে এবং জনগণকে জেগে এই জামাত শিবিরকে প্রতিহত করতে হবে এবং বিএনপিকে বাধ্য করতে হবে তাদের সঙ্গ ছেড়ে রাজনীতির ময়দানে আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য। জি মাহফুজুল্লাহ ভাই। না, ঐকমত্যের কথা এসছে তো, অনেক কিছুতে ঐকমত্য হওয়া প্রয়োজন। আপনি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের খেতাব নিয়ে যাবেন, সেই ব্যাপারে ঐকমত হওয়া প্রয়োজন। আপনি মুক্তিযুদ্ধের সম্মাননা দিবেন, সোনার মেডেল থেকে সোনা চুরি করবেন, সেই ব্যাপারে ঐকমত হওয়া প্রয়োজন। চুরির বিষয়ে ঐকমত নাকি চুরি ঠেকানো? কারণ মানে সেগুলি যেহেতু বলছি ব্যাংক লুট হয়ে যাবেন, সেগুলির ব্যাপারে ঐকমত হওয়া প্রয়োজন। আর টাকা কত পাচার হয়েছে দেশ থেকে, এই হিসাবটা আমি আবারও যেতে চাই না ওখানে, কারণ এইটা রিপোর্টে বলে। আর ওই যে সোর্স দরকার, স্কুলগুলো যেগুলো আমি সংখ্যাগুলো সোর্স আপনি জানেন, আমিও জানি। ইন্টারন্যাশনাল যেটা রিপোর্ট ছাপা হয়েছে, সেটা আমরা গত সরকারটাও জানি, তার আগের সরকারটাও জানি। সবচেয়ে ইন্টারেস্টিং হলো কোন সরকার সাহস দেখাতে পেরেছে যে এই সরকার কিন্তু প্রথম ভাই না না ওটা না, আমি বলছি এই সরকারের আমলে এই সরকারের আমলে জানতে চেয়েছে যে কিছুই আসে নাই সুইস ব্যাংক থেকে। এই সরকারের আমলে ম্যাক্সিমাম টাকা বিদেশে পাচার হয়েছে, এটা খুব পরিষ্কার। কারণ আমরা জানি যে এবং শুনেন আমি বলি, তারা না
দুর্নীতিবাজ রাজনীতিবিদ যেই দলেরই হোক ডিফেন্ড করে কোনো লাভ না, নাই। অবশ্যই হ্যাঁ, না। আপনারা তো ওই দুর্নীতির দুর্নীতিবাজকে বিরুদ্ধে ডিফেন্ড একেবারে করছেন, আমরা ঐক্যবদ্ধ। কারণ যারা টাকা পাচার দুর্নীতির করেছে থামা না। তারা বিভিন্ন দলের দুর্নীতির ব্যাপারে না, কোনো এই সরকারে আপোষ আমরা থাকতে ম্যাক্সিমাম পারে না। হয়েছে এটা। জামাতের আচ্ছা, ব্যাপারে যেমন তারপরে আপোষ নাই, আর দুর্নীতির ব্যাপারে জামাতের আপোষ নাই। ব্যাপারে যে প্রশ্ন এসছে, কথা তো খুব পরিষ্কার। জামাতের ব্যাপারে জামাতকে নিষিদ্ধ করবার জন্য আওয়ামী লীগ ধানাই পানাই করছে কেন? ব্যান করে দিলেই তো হয়ে যায়, সমস্যার সমাধান হয়ে যায়। এটা হচ্ছে রাজনৈতিক বিতর্ককে, কুতর্ককে টিকিয়ে রাখার জন্য। সবশেষে যে কথাটা বলতে চাই, আমি সামনে একই সঙ্গে একটা অন্ধকারও দেখি। কারণ যে মানসিকতা, সেই মানসিকতা হচ্ছে তারা নাও যেটা বললেন, বিএনপিকে বাধ্য করতে হবে। তো বিএনপিকে যদি বাধ্য করতে হয়, বিএনপিকে বঙ্গোপসাগরে ফেলে দিতে হয়, দিলেই হয়। না, কি এখন বাধ্য করতে হবে? এখন আমি আপনাকে বলি, বলিনি শুনেন, তো কোনো বাধ্য। উনি তো BNP বঙ্গোপসাগর বলেননি। না, উনি বলেন না, আরেকজন বাধ্য বলছেন আর কি। বলি ভাই, আপনি তিন চারটা আরেকজনের option কথা বলেন ওনাকে তো, বলেন না, একসঙ্গে হ্যাঁ, প্রত্যেক কথা কোথায় দিয়ে আসবেন? না না না, কোনটা কথা আমি বাধ্য বলি নাই না, না, আপনি কিন্তু। বিএনপিকে বাধ্য করার কথা না, বলছেন না, তো? বলিনি। বিএনপিকে জনগণকে বাধ্য করতে হবে বলেন নাই আপনি? জামাতকে ছাড়া। না না, জামানকে ছাড়ার জন্য বাধ্য করতে হবে তো? ছাড়তে। তো করেন না বাধ্য, আমি তো সেখানে বিরোধিতা করছি না, কিন্তু যেটি প্রবণতা আজকে ক্ষমতাসীন দলের বক্তৃতা, বিবৃতি, সমস্ত কিছুর মধ্যে, আস্ফালনের মধ্যে এই ক্ষমতাটা হচ্ছে আপনার পলিটিক্স অফ অ্যানিহিলেশন। কিন্তু একটা কথা খুব স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনি বিএনপিকে অ্যানিহিলেট করবেন, প্রতিপক্ষকে অ্যানিহিলেট করবেন, আওয়ামী লীগ সার্ভাইভ করবে, আওয়ামী লীগ উইল অলসো নট জি সার্ভাইভ। শাকিল ভাই 1 মিনিট। আমি প্রথমেই যে কথা বলবো সেটা হচ্ছে যে 1975-এর 15 আগস্টের পর যারা এদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তারা জামাত শিবিরকে এমনভাবে পুনর্বাসিত করেছিলেন রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে, যে বাংলাদেশের মানুষ একসময় মনে করত, বা জামাত শিবির যারা করেন তারা একসময় মনে করতেন যে এদেশে কোনোদিন রাজাকার আলবদরের বিচার হবে না। আজকে বাংলাদেশে 71-এর যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে এবং আমি বিশ্বাস করি জনগণের দল আওয়ামী লীগের নেতৃত্বে এই সরকার থাকাকালীন সময়ে জামাত শিবিরের যারা যুদ্ধ অপরাধী তাদের সবার বিচার হবে। আরেকটি কথা আমি বলতে চাই, সেটি হচ্ছে যে আমি সব সময় একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি এবং আমি বিশ্বাস করি একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে হলে অবশ্যই আমাদের ইতিহাস বিকৃতি বন্ধ করতে হবে। একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে হলে আমাদের সুস্থ রাজনৈতিক সংস্কৃতির চর্চা করতে হবে। একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে হলে রাজনীতির নামে যে সন্ত্রাস, বোমাবাজি, নিরীহ মানুষ হত্যা, শিশু হত্যা, এসব বন্ধ করতে হবে। একটি সুন্দর বাংলাদেশ গড়তে হলে একটি বহুত্ববাদী গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে এবং সবশেষে একটি সুন্দর বাংলাদেশ গড়তে হলে সরকার এবং রাজনৈতিক দলগুলোর নীতি নির্ধারণ এবং সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণ বাড়াতে হবে। এভাবে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ, উন্নত বাংলাদেশ নির্মাণ করতে অনেক পারব। ধন্যবাদ আপনাদেরকে আসবার জন্য, এই বিষয়ে কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আজকে যারা কথা বলেছেন তাদের কথার ভেতর থেকে নিয়ে খুব ঐক্যমতের ভিত্তিতে কোনো সারমর্ম আজকে আমি উপস্থাপনটি করতে পারছি না, কারণ এখানে ঠিক সমঝোতা, ঐক্যমতের ঘাটতি রয়েছে। বরং মানুষের কিংবা জনগণের জীবন যেরকম সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখা সেটা কবে হবে সেটা আমি মির্জা গালিবের কবিতার দুটো লাইন দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করি। গালিব বলছেন, How could life's pain be over before death? You know for sure that the colorful candle would burn till the dawn appears. আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।